হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করি সবাই ভালো আছো। তো আমরা একটু সময় নিলাম কারণ হচ্ছে মানুষজন জয়েন করতেছে এখনো। তাই একটু সময় নিলাম ভাইয়া। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হইতেছে আমরা পড়বো। সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং জ্যোতির্বিজ্ঞান। ঠিক আছে? ওকে। সো আমরা আর কথা না বাড়াই হইতেছে ক্লাসটা শুরু করে দেই। তোমাদের সাথে স্ট্রং হইতেছে একটা সাজেশন থাকবে সেটা। ঠিক আছে? যেটা হইতেছে যে আমরা অবশ্যই প্রশ্ন করব, কিন্তু প্রশ্ন করার আগে একটু চিন্তা করব যে প্রশ্নটার উত্তরটা কি আমি নিজেই দিতে পারি কিনা। কারণ আজকে তো মনে করো আমরা টপিক অনেকগুলা। তো আমি ট্রাই করবো হইতেছে যে ঠিক যথাসময়ে শেষ করে ফেলার জন্য। কিন্তু তুমি যদি একটু কোঅপারেটিভ হও, তুমি যদি নিজে একটু ইনভেস্ট করো তোমার ইন্টেলেকচুয়ালটারে, তুমি যদি একটু বেশি নিজের উপর একটু ডিমান্ডিং হও নিজের প্রতি, তাহলে তুমি মনে হইতেছে অনেক জিনিস হইতেছে আমি না বললেও তুমি বুঝতে পারবা। হ্যাঁ, কিছু জিনিস আছে কোশ্চেন সো অবভিয়াস কোশ্চেন, ওটা তুমি ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? ওকে। সো ওইভাবে কইরো। হ্যাঁ, জাস্ট ওইটা জাস্ট তোমাদের বলে দেওয়া আর কি, আগে ক্লাসের রেসপেক্টে বলে দেওয়া। এনিওয়ে, মুভিং অন ফ্রম দ্যাট, আমরা প্রথমে শুরু করব সময়ের আপেক্ষিকতা দিয়ে। ওকে। তো সময়ের আপেক্ষিকতা হইতেছে কি? তো আমাদের আজকে যা কিছুই বলবো, আজকে যা কিছুই পরিমাপ করব, ঠিক আছে? যত কিছুই পরিমাপ করি না কেন, আমরা যখন বলবো, বলার সময় হইতেছে আমাদের একজনের সাপেক্ষে বলবো। ঠিক আছে? আচ্ছা। তো প্রকৃত সময় বা টি নট কাকে বলা হয়? তো মনে করো হইতেছে এটা হইতেছে আমাদের পৃথিবী। এই যে হইতেছে পৃথিবী। পৃথিবীর মধ্যে মনে করো এই যে ভাইয়া আছি, এই যে এটা হইতেছে আমি। তো এইটা হইতেছে আমি, এই যে এটা হইতেছে আমি। ঠিক আছে? তো এইটা হইতেছে আমি, আমার নাম হইতেছে, তো দিয়ে দিলাম অঙ্কুর। এন্ড তুমি মনে করো রকেটে আসো। সো তুমি এই জায়গায় কি আসো বলো তো? রকেটে আসো। সো রকেটটা মনে করো হইতেছে চলতেছে। রকেটটা চলতেছে। রকেটটা এদিক দিয়ে মনে করো ভি বেগে কি করতেছে বলতো? চলতেছে। এই দিক বরাবর ভি বেগে কি করতেছে? চলতেছে। তাহলে চিন্তা করে দেখো, মনে করে দিচ্ছে রকেটটা যেখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, আর রকেটটা মনে করে এখানে কি করছে বলতো? পৌঁছাইছে। তো টি নট বা প্রকৃত সময় হইতেছে এই যে দুইটা ঘটনা, এই যে ঘটনা জিনিসটা কি? ঘটনা হইতেছে একটা নির্দিষ্ট স্থান আর একটা হচ্ছে সময়। এই যে আমি যখন তোমার এখন ক্লাস নিতেছি, এটা কি একটা নির্দিষ্ট স্থানে বসে ক্লাস নিতেছি, আর একটা কি করতেছি বলতো? নির্দিষ্ট সময়ে বসে কি করতেছি বলতো? ক্লাস। নির্দিষ্ট স্থান এবং কি হইতেছে বলতো? নির্দিষ্ট সময়। ঠিক আছে? এই নির্দিষ্ট স্থান আর নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, আমাদের আমাদের দুইটা যে এই যে এখান থেকে যে যাত্রা শুরু করতেছে রকেট, এটা যদি ঘটনা এক হয়, এটাকে যদি আমরা ঘটনা এক বলি, এটাকে ইভেন্ট ওয়ান বলি। আর এটাকে যদি ইভেন্ট টু বলি, সরি একটু সুন্দর করে লিখি ভাইয়া। সো এটাকে যদি আমরা ইভেন্ট টু বলি, আচ্ছা, তো ইভেন্ট টু বলি, আমার কাছে তোমার প্রশ্ন হইতেছে এটা, এই যে রকেটটা, এই যে দুইটা ঘটনা আমার সাপেক্ষে কি একই সাপেক্ষে, আমার সাপেক্ষে কি দুইটা ঘটনা একই স্থানে ঘটতেছে, নাকি ডিফারেন্ট ডিফারেন্ট স্থানে ঘটতেছে, ভিন্ন স্থানে ঘটতেছে? আমাদের সাপেক্ষে কি করতেছে বলতো? ভিন্ন স্থানে কি করতেছে বলতো? ঘটতেছে। কিন্তু মনে করো হইতেছে রকেটে যে আছে, রকেটে যে তুমি আসো, তোমার সাপেক্ষে কি রকেটটা হইতেছে গতিশীল? তোমার সাপেক্ষে তো রকেটটা গতিশীল না। যেটা হইতেছে আশেপাশে সবকিছু গতিশীল, কিন্তু তুমি তোমার সাপেক্ষে কি বলতো? স্থির। তার মানে হইতেছে রকেটে যদি কোনো ঘটনা ঘটে, সেইটা তোমার সাপেক্ষে হয়ে যাবে টি নট, কারণ তোমার সাপেক্ষে ওর অবস্থানে কি হইতেছে না বলতো? পরিবর্তন হইতেছে না। আর এই যে এখানে যেটা আছে, ঠিক আছে, এই যে আমাদের যে আমার সাপেক্ষে দুইটা জায়গায়, যে তুমি যে এখান থেকে এখানে পৌঁছাইছো, দুইটা ঘটনা কি হইতেছে বলতো? দুইটা ঘটনা ডিফারেন্স স্থানে ঘটতেছে। তাই আমি যে সময়ের পার্থক্য পরিমাপ করব সেটাকে লিখবো হইতেছে টি, আর তুমি যে সময় পার্থক্য পরিমাপ করবে ওটাকে নিব আমরা হচ্ছে টি নট। তা আমি যতটুকু জানি, তোমাদের হইতেছে এতদিন ক্লাস নেওয়ার পরে যতটুকু হইতেছে বুঝছি, তোমরা আমার কথা কিছুই বুঝো নাই। ঠিক আছে? কিছুই বুঝো নাই। এখন যেটা বললাম এটা হইতেছে বেশিরভাগ স্টুডেন্ট আমরা কিছুই বুঝি নেই, যে ভাই আপনি এটা কি বললেন, আমার পুরো মাথার উপর দিয়ে গেছে রিপিট। ঠিক আছে? তো রিপিট বলার আগে আমরা হইতেছে ম্যাথ করি, ম্যাথ করতে করতে তুমি কি করবে বলো তো? বুঝতে পারবে। ঠিক আছে? সো রিপিট বলার আগে হইতেছে তোমরা ম্যাথ কয়েকটা দেখি, ম্যাথ দেখার পরে হইতেছে তুমি আই থিংক তুমি বুঝে যাবা। ঠিক আছে? প্রবলেমটা কি আমি তোমাকে বলি। তো এইখানে মনে করো হইতেছে এই যে আমাদের মনে করো প্রবলেমটা পড়ো, বলতেছে যে এই যে মহাশূন্যচারী যে আছে, সে 25 বছর বয়সে √3/2c বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেল। পৃথিবীর হিসাবে সে 30 বছর মহাকাশে কাটালে তার বয়স কত হবে? আচ্ছা, তো ব্যাপারটা হইতেছে এইটা হইতেছে পৃথিবী,
এইটা হইতেছে পৃথিবী। তো আমি দেখলাম হইতেছে এই যে পৃথিবীটা, আমি হইতেছে এই যে এখানে আমি, সো এইটা হইতেছে আমি, সো এইটা হইতেছে আমি, সো আমি হইতেছে দেখতেছি রকেটটাকে, এই যে এইদিকে রকেটটাকে দেখতেছি। রকেটটা এখান থেকে যাত্রা শুরু করছে আর যখন এখানে গেছে, তো এই যাত্রা শুরু করছে যে এটা হইতেছে ঘটনা 1, এটা হইতেছে ইভেন্ট 1। আর হইতেছে ঘটনা 2 হইতেছে ইভেন্ট 2 হইতেছে কি করছে, এখানে পৌঁছেছে। আমার সময় কত লাগছে, 30 বছর। তো আমার সাপেক্ষে এটা যে স্থানে ঘটছে, এটা কি দুইটা ভিন্ন স্থানে ঘটা, দুইটা দুইটা ভিন্ন স্থানে ঘটা দুইটা কি বলতো সময়। তাহলে আমি যে সময়ের পার্থক্য পরিমাপ করব, আমি যে সময়ের পার্থক্য পরিমাপ করব, মানে এই যে 30 বছর, এটা কি টি হয়ে যাবে নাকি টি নট হয়ে যাবে বলতো? টি হয়ে যাবে নাকি টি নট হবে? চ্যাট বক্সে আমাকে সবাই বলো যে 30 বছর সময়, এটা দুইটা ভিন্ন স্থানে ঘটনাটা কি করছে বলতো, ঘটছে। তাহলে এটা কি হয়ে যাবে বলতো, টি হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। সো মোটামুটি হইতেছে 90% মানুষ হইতেছে টি বলছে। তাহলে টি কত হইতেছে বলতো আমাদের, 30 ইয়ার্স। তার মানে হইতেছে পৃথিবীর যে পর্যবেক্ষক আছে, পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে দুইটা ভিন্ন স্থানে ঘটা, দুইটা দুইটা ঘটনা কি করতেছে, দুইটা ভিন্ন স্থানে ঘটতেছে। এদের মধ্যে সময়ের পার্থক্য কি হবে বলতো, এদের মধ্যে সময় পার্থক্য হয়ে যাবে 30 বছর। কিন্তু রকেটের ভিতরে যে যাত্রী আছে তার সাপেক্ষে বা মহাশূন্যচারী যাত্রীর সাপেক্ষে যদি আমি একটু ক্লিন ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, মনে করি এই যে রকেট, এই যে রকেটটা, রকেটের মধ্যে এই যে এইটা হইতেছে আমাদের রকেট। সো এইটা হইতেছে আমাদের রকেট, হরেবল হরেবল রকেট। ঠিক আছে, হরেবল রকেট ড্রয়িং, বাট বিয়ার উইথ মি। ঠিক আছে, সো সো এটা হচ্ছে রকেট। সো এটা হচ্ছে রকেট, রকেটের ভিতর যে আছে, তাই না, আমাদের রকেটের ভিতরে যে ব্যক্তিটা আছে, ঠিক আছে, সেই ব্যক্তিটার সাপেক্ষে কি হইতেছে বলতো, পুরাটাই কি হইতেছে বলতো, স্থির। পুরা জিনিসটাই হইতেছে আমাদের রকেটের সাপেক্ষে, পুরা যে হইতেছে রকেটের সাপেক্ষে, রকেট তো গতিশীল না, রকেটের সাপেক্ষে রকেট কি হইতেছে বলতো, স্থির। তাহলে তার সাপেক্ষে যে সময়টা যাবে, তার সাপেক্ষে এখানে এখানে পৌঁছে যে সময়টা যাবে, সেটা হয়ে যাবে হইতেছে টি নট, টি নট। ঠিক আছে, এখন আমাদের কথা হইতেছে টি নট এর মানটা হইতেছে কত। তাহলে এখন টি নট এর মান বের করবো কিভাবে, টি ইকুয়ালস টু টি নট রুট ওভার কত চলে আসবে বলতো, রুট ওভার 1 মাইনাস কত আসবে বলতো, 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি হইতেছে বলতো, সি স্কোয়ার। তাহলে সেখান থেকে হইতেছে টি নট সমান সমান হয়ে যাবে টি ইন্টু রুট ওভার, রুট ওভার 1 মাইনাস কত আসবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে, সি স্কোয়ার। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 30 বছর সময় চলে গেলে এখান থেকে কত যাবে বলতো, 15 ইয়ার্স। তাহলে কত বছর সময় গেছে, 15 বছর। তাহলে মহাশূন্যচারীর সাপেক্ষে, সরি, মহাশূন্যচারীর সাপেক্ষে কত বছর গেছে বলতো, 15 বছর। তাহলে মহাশূন্যচারীর সাপেক্ষে যদি হইতেছে এখানে কি যায় বলতো, 15 বছর সময় যায়। মহাশূন্য যে চারী আছে ওর সাপেক্ষে যদি এখানে 15 বছর কি যায় বলতো, সময় যায় শেষ, তাহলে শেষ পর্যন্ত বয়স কত হবে, শেষ পর্যন্ত আমার যে বয়স হবে, শেষ পর্যন্ত হইতেছে আমার যে বয়স হবে, বয়স হবে সেটা কত হয়ে যাবে, আমার ওখানে চলে গেছে 25 বছর আর এখানে কত গেছে বলতো, 15 বছর। তাহলে 25 যোগ হইতেছে 15, তাহলে মোট মহাশূন্যচারী হইতেছে বয়স কত হয়ে যাবে বলতো আমার, 40 বছর। তাহলে মহাশূন্যচারীর হইতেছে যখন সে হইতেছে ওখানে পৌঁছাবে, তখন তার বয়স হবে কত বলতো, 40 বছর। তো আশা করি এই প্রবলেমটা সবাই বুঝছো, কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আরাফাত বলছে 30 বছরের ব্যাপারটা আরেকবার বুঝাই দিতে, খেয়াল করো আরাফাত, একটু মন দিয়ে ভাইয়ের কথাটা একটু খেয়াল করো। এখন এটা আবার বলি, দেখো যে টি নট হইতেছে দুইটা ঘটনা যে স্থানে ঘটতেছে, সেই একই স্থানে অবস্থিত একটি ঘড়ির মাধ্যমে দুটি ঘটনার মধ্যবর্তী সময়। হ্যাঁ, তো চিন্তা করে দেখো, আমার এই যে পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে ঘটনা 1 ঘটছে এদিকে, আর তুমি চলে গেছো এদিকে, এটা হচ্ছে তুমি, তুমি কিন্তু রকেটের ভিতরে আছো। তাহলে তুমি এখান থেকে এখানে যাইতে হইলে, এই যে এখান থেকে তুমি যখন এখানে গেছো, এখানে যাইতে হলে তোমার ঘড়ি দিয়ে যে সময়টা পরিমাপ করবে সেটা হয়ে যাবে টি নট। কিন্তু আমার সাপেক্ষে আমি যখন দেখবো এখান থেকে তুমি এখানে গেছো, তখন তখন আমাদের এই যে দুইটা কি ভিন্ন ভিন্ন অবস্থানে আছে। এইটা যেই যেই জায়গায় ঘটছে ঘটনাটা, এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে যে জায়গায় ঘটছে, এটা সে একই জায়গায় কি করে নাই বলতো, ঘটে নাই। দুইটা আলাদা স্থানে কি করছে বলতো, ঘটছে। যেহেতু দুইটা কি করতেছে বলতো, আলাদা স্থানে কি করতেছে বলতো, ঘটতেছে। দুইটা কি করতেছে বলতো, আলাদা স্থানে কি করতেছে বলতো, ঘটতেছে। তাই এই দুইটা সময় পার্থক্য হয়ে যাবে আমাদের টি।
তো আশা করি এখন টি আর টি নটের পার্থক্যটা বুঝতে পারছো। আমাদের এখানে এই যে রকেটের যে দেখতেছে, সে দেখতেছে যে আমার যে অ্যাস্ট্রোনট আছে, যে মহাশূন্যচারী যে আছে, সে 30 বছরে এখান থেকে এখানে গেছে। তার জন্য দুইটা ঘটনা ডিফারেন্ট স্থানে ঘটতেছে। এটা যেখানে ঘটছে, এটা সেখানে কি করে নাই বলতো, ঘটে নাই। দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্থানে কি করতেছে বলতো, ঘটতেছে। দুইটা ভিন্ন ভিন্ন স্থানে যে ঘটনাটা ঘটতেছে, এই যে স্থানে আর এই স্থানে যে ঘটনাটা হইতেছে কি করতেছে বলতো, ঘটতেছে। দুইটা আলাদা স্থানে ঘটনাটা ঘটতেছে। তাহলে এখন এখানে বলা হয়েছে যে পৃথিবীর হিসাবে তার বয়স কত হবে, তাহলে এই সময়টা হয়ে যাবে টি। আর রকেটের মধ্যে যে আছে, সে যে সময়টা পরিমাপ, তার সাপেক্ষে তো রকেট গতিশীল না, তাহলে তার সাপেক্ষে যে সময়টা পরিমাপ করবে সেটা কি হইতেছে বলতো, টি নট। তাই এখান থেকে আমরা টি নটটা বের করছি। তো এখন বুঝতে পারছো কিনা আমাকে জানাই দিও, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এইটুকু হইতেছে, আশা করি হইতেছে ক্লিয়ার। ওকে, তো আচ্ছা এবার দেখো আমরা হইতেছে পরের লেকচারটা হইতেছে, পরের প্রবলেমটা চলে যায়। পরের প্রবলেমটা একটু জটিল, এই প্রবলেমটা আমরা একটু পরে করি। আমরা হইতেছে আগে একটা ইজি প্রবলেম করে আসি, তারপর হইতেছে আমরা এটাতে আবার ব্যাক করব। বলা হয়েছে যে কোনো এক ধরনের জীবাণু প্রতিদিন তার সংখ্যা কি করে বলতো, দ্বিগুণ বৃদ্ধি বৃদ্ধি করে কত হয়, দ্বিগুণ হয়। প্রত্যেকটা দিন তার সংখ্যা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো এই ধরনের একটা জীবাণু, দুইটা জীবাণুকে একটি নবযানে করে মহাকাশে পাঠানো হলো। একটি নবযানে করে আমরা কি করছি, মহাকাশে পাঠাইছি। তাহলে 1000 দিন পর, 1000 দিন পরে অজানা গ্রহে কি করালো, ফিরে আনা হলো। যদি নবযানটির গতি সেকেন্ডে আলোর গতি √3/2 গুণ হয়, তাহলে নবযানটি অজানা গ্রহে আসার পর এতে কতগুলো জীবাণু পাওয়া যাবে, এখানে কতগুলো জীবাণু থাকবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে বলো, এই যে এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এই যে হচ্ছে পৃথিবী, এই হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীতে হইতেছে এই যে রকেটটা, হ্যাঁ রকেটটা হইতেছে কি এখান থেকে এখানে গেছে। দুইটা ঘটনা কি একই স্থানে ঘটছে? এই দুইটা যে ঘটনা আছে, এই দুইটা ঘটনা কি একই স্থানে ঘটছে? এই যে রকেটটা এখান থেকে যে অজানা গ্রহতে চলে গেছে, এখানে রকেটটা কি একই স্থানে ঘটছে? না, একই স্থানে ঘটে নাই। তাহলে এই 1000 দিন সময়টা যে যাবে, এই যে 1000 দিন আমার যে সময়টা যাবে, এটা কি টি নট না টি হবে? চ্যাট বক্সে দ্রুত বলে দাও। যে একজন, এই যে 1000 দিন সময়টা যে গেছে, এটা কি হয়ে যাবে, অবশ্যই টি হয়ে যাবে। ভেরি গুড, তাহলে এটা হয়ে যাবে আমাদের টি। তাহলে এই সময়টা হইতেছে, এই যে এই সময়টা হইতেছে কি বলতো আমাদের, টি। তাহলে এখানে টি এর মান কত, এখানে হইতেছে টি এর মান, এই যে টি এর মান, ঠিক আছে, এই যে টি এর মান যে হইতেছে গেছে, এই যে টি এর মান কত হবে আমাদের, এই যে এখানে যে টি আছে, টি এর মান হইতেছে আমাদের হয়ে যাবে 1000 দিন। তাহলে তাহলে আমার টি নটের মান কত হবে, টি নটের মান হয়ে যাবে টি ইন্টু রুট ওভার 1 - v² ডিভাইডেড বাই কত আসবে বলতো, c²। 1 - v² ডিভাইডেড বাই c²। এখান থেকে যদি আমি মানটা বসাই দিই √3 ডিভাইডেড বাই 2c, তাহলে সেখান থেকে কত আসবে, 1000 দিন ইন্টু, আমি একবারে মান বসাই দিলাম, এটা হাফ আসবে, হাফ আসে, এখানে আসে 500 দিন যাবে। তাহলে এখানে কত দিন গেছে বলতো, 500 দিন গেছে। তাহলে এখন দেখো, শুরুতে এট দ্য বিগিনিং, যখন শুরুতে ছিল জীবাণু কয়টা ছিল, দুইটা। তাহলে রকেটে জীবাণুর সাপেক্ষে কতদিন গেছে, জীবাণু যে আছে জীবাণুর সাপেক্ষে 500 দিন গেছে। অর্থাৎ জীবাণুর সাপেক্ষে এটা কি করছে বলতো, অজানা গ্রহতে যাইতে কতদিন সময় লাগছে, 500 দিন কি লাগছে বলতো, সময় লাগছে। তো অজানা গ্রহতে যাইতে যদি তার 500 দিন কি লাগে বলতো, সময় লাগে। এই 500 দিন যে সময়টা লাগতেছে, তাহলে দেখো প্রথমে এট দ্য ফার্স্ট ডে, যখন যাত্রা শুরু করছে, যাত্রা যখন শুরু করে, যাত্রা যাত্রা যখন শুরু হয়, তখন কয়টা জীবাণু ছিল, দুইটা। তাহলে একদিন চলে গেল আফটার 1 ডে কত হবে, একদিন চলে যাওয়ার পরে, একদিন চলে যাওয়ার পরে 2 ইন্টু কত হয়ে যাবে বলতো, 2। 2 ইন্টু কত আসবে, 2। তাহলে কি 2 দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। 2 দিয়ে কেন গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম যে একদিন সময় কি হয়েছে বলো, সেই কারণে। আচ্ছা, এরপর আবার একদিন গেল, আবার হইতেছে কি বলতো, একদিন চলে গেল। আবার কি হলো বলতো, একদিন চলে গেল। তাহলে আবার যদি একদিন যায়, তাহলে আবার 2 দিয়ে কি করবো বলতো, গুণ করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে যখন একদিন গেল, একদিন যখন গেল, মোট একদিন গেছে, এখানে কিন্তু মোট কয়দিন গেছে, 2 দিন গেছে। তখন আমি 2টা 2 দিয়ে গুণ করছি, আর এখানে গেলে হইতেছে একটা 2 দিয়ে গুণ করছি। তাহলে যখন 500টা হইতেছে দিন চলে যাবে, যখন হইতেছে 500 দিন চলে যাবে, এরকম ভাবে 500 দিন কি করো বলো তো, চলে গেছে।
500 দিন চলে গেছে, তাহলে এখানে কয়টা 2 দিয়ে গুণ হবে? 500টা 2 দিয়ে কি হবে বলতো? গুণ হবে। 500টা 2 দিয়ে গুণ হলে কত হয়ে যাবে? 200, 2 টু দি পাওয়ার কত চলে আসবে বলতো? 50। 200, সরি, 2 টু দি পাওয়ার হতেছে 500। 2 টু দি পাওয়ার কত চলে আসবে আমার? 500। তাহলে জীবাণুর সংখ্যা কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার কত হইতেছে? 51। 2 টু দি পাওয়ার কত হইতেছে বলতো? 51। ঠিক আছে, ওকে। ও এখানে 1000 হবে, সরি, এখানে 1000 হবে, এখানে ভুলে আমি 100 লিখে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে 1000 হবে। ওকে, সো বুঝতে পারছো? তাহলে হইতেছে হ্যাঁ, 2 দিন পরে জীবাণুর সংখ্যা হয়ে যাবে 8টা। ঠিক আছে, ওকে। তো এবার বুঝছো, যাত্রার শুরুতে 2 ধরছি, 1 হবে না, প্রশ্ন পড়তে হবে, দেখো। ঠিক আছে, প্রশ্ন কি করতেছে বলো তো? পড়তে হবে। শুরুতে জীবাণু কয়টা ছিল? শুরুতে জীবাণু ছিল হচ্ছে 2টা। ঠিক আছে, শুরুতে জীবাণু ছিল 2টা, দ্যাটস ওয়াই হচ্ছে যাত্রার শুরুতে 2টা। প্রশ্ন না পড়ে উত্তর দেওয়া যাবে না। ঠিক আছে, প্রশ্ন না পড়ে ব্যাখ্যা চাওয়া যাবে না, প্রশ্ন। ঠিক আছে, ওকে। সো এবার হইতেছে এই যে দেখো, তো আমাদের আচ্ছা, আব্দুর রহমান বলছে ভাই 1000 দিন তো প্রশ্নে বলা দেওয়া হয় নাই, তাহলে ঠিক আছে। সো 1000 দিন হইতেছে প্রশ্নে বলে দেওয়া হয় নাই, তারপর আমি কেন এটা নিলাম? ঠিক আছে, তো আমাদের একটা এই প্রশ্নটার উত্তর হবে এরকম ভাইয়া। প্রথম কথা হইতেছে, তোমার যখন কোনো কিছু বলবে, ঠিক আছে, প্রথমে যখন কোনো কিছু হইতেছে বলবে, তখন হইতেছে তোমার কি হবে? তোমার এই যে এই দিনটা যে আছে, এই দিনটা সবসময় পৃথিবীর সাপেক্ষে দেয়। প্রশ্নে কখনো বলে দিবে না যে এটা কার সাপেক্ষে। এটা তোমাদের বোঝানোর জন্য, তোমার প্রথম অঙ্কটা বোঝানোর জন্য পৃথিবীর হিসাবে দিয়ে দিছি। বলবে যে পৃথিবীর পর্যবেক্ষকের কাছে 30 বছর পরে সে ফিরে আসছে, তোমার বুঝে নিতে হবে যে এই সময়টা দেওয়া থাকবে যেটা, সেইটা কি করে বলো তো? বলে দেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হইতেছে, এরপরে হইতেছে এটা তো বুঝতে পারছো, তাহলে কত? 2 টু দি পাওয়ার 500। তাহলে হইতেছে শেষ পর্যন্ত জীবাণুর সংখ্যা কত হবে? শেষ পর্যন্ত জীবাণুর সংখ্যা কত হবে? শেষ পর্যন্ত আমাদের জীবাণুর যে কি আছে বলতো সংখ্যা, চলে আসবে হইতেছে 2 টু দি পাওয়ার কত হইতেছে বলতো? 501। 2 টু দি পাওয়ার কত আসতেছে বলতো? 501। তো এটা আশা করি বুঝতে পারছো। এটাতে কোনো সমস্যা নেই কারো, এটাতে আমাদের জীবাণুর সংখ্যা চলে আসবে 2 টু দি পাওয়ার 50, কি আসবে বলতো? 1 আসবে। তাহলে এটাই কি হয়ে যাবে বলতো? আমাদের জীবাণুর সংখ্যা। এখানে হইতেছে আমার টোটাল এতগুলা কি থাকবে বলতো? জীবাণু থাকবে। ঠিক আছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, কারণ এটা যদি বুঝতে না পারো তাহলে পরের অঙ্কটা তো মনে হয় মাথার অনেক উপর দিয়ে যাবে আর কি, সেই ভয়ে আছে আর কি ভাইয়া। হ্যাঁ, এখন হইতেছে তোমরা যেমন হইতেছে জিনিসপত্র পড়তে ভয় পাও, আমরা হইতেছে বুঝাইতে ভয় পাই। কারণ হইতেছে, আর মানে একটা কথা অনেকবার বলার পরেও দেখা যায় যে অনেকে বুঝতে পারে না। যেমন এখানে ভাই হইতেছে গুণ করে 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 দেখাইলাম যে একদিন গেলে 2 দিয়া গুণ হয়, কারণ হইতেছে দ্বিগুণ হয়ে যায় সংখ্যা। তারপর 2 দিন গেলে 2টা 2 দিয়ে গুণ হয়। এরকম করে যদি 500টা দিয়ে হয় তাহলে 2 টু দি পাওয়ার 500 হয়। আমি শিওর এটাও হইতেছে ক্লাসের মধ্যে অনেকে ক্যাপচার করতে পারে নাই, যে কেন 2 দিয়ে গুণ করতেছি, 2 দিয়ে গুণ করলে কেন এটা 250 হয়ে যাবে। অনেকের মনে আমি শিওর এটাও কোশ্চেন আসতেছে, এটাও কোশ্চেন আসতেছে যে ভাই এটা তো 2 ইন্টু 500 হবে ভাইয়া, তাই না? 2 ইন্টু 500 হয়ে যাওয়ার কথা না। আপনি ভাই এটা 2 টু দি পাওয়ার কি দিচ্ছেন, 500 কেন দিচ্ছেন? হ্যাঁ, আমি এটা মোটামুটি শিওর যে এইটাও কারো মনে কোশ্চেন চলে আসছে। সো এখন মনে করো, আর মনে করো ভাইঙা আর বলার কিছু নাই আসলে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এটুকু তো। সো এন্টার হইতেছে কি জন্য? এই তো, সবার কথা বলতেছি না, কিন্তু আমি কিন্তু সবার কথা বলতেছি না। হ্যাঁ, তুমি যখন উদ্ভাসে ক্লাস নিবা তখন তুমি বুঝতে পারবা জিনিসটা। আমি কিন্তু সবার কথা বলতেছি না যে সবাই বুঝতেছে না, এরকম না। এখানে তোমাদের অনেকজনই আছো, আমাদের আমাদের আমরা যারা ক্লাস নেই তার থেকে অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে, ব্যাপারটা এরকম না। বাট অ্যাজ আ হোল বলতেছি, আমাদের তো, আমাদের যে অনেক ক্লাসে তো আর একজন দুজন ক্লাস করি না, আমরা আমরা তো অনেকজন ক্লাস করতেছি। এতজনের মধ্যে আমি শিওর এই কোশ্চেনও তোমাদের আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস আবারও বলি, এই যে এই 1000 দিনটা কেমনে বুঝলাম এটা আরেকবার বলি ভাই। হ্যাঁ, এই জিনিসটা হইতেছে আরেকবার, জিনিসটা হইতেছে বলি। ওকে, ওকে, আরেকবার জিনিসটা হইতেছে বলি। সো এরকম, এরকম হইতেছে, মনে করো হইতেছে পৃথিবীতে একজন পর্যবেক্ষক আছে। পৃথিবীতে একজন কি আছে বলতো? পর্যবেক্ষক আছে। তো সে দেখবে যে এই এই জীবাণুটা, জীবাণুটা এইদিকে চলে যেতেছে, এই যে এই রকেটটা এই দিক বরাবর কি করতেছে বলতো? যাইতেছে। এই বেগটা আমার বলে দিছে √3/2c বেগে। তাহলে সে দেখবে যে এটা এখানে ছিল, এটা হইতেছে ঘটনা 1, এটা হইতেছে আমার ঘটনা 1। আর এই যে এখানে গেছে যে, এখানে হইতেছে ঘটনা হইতেছে কি বলতো? 2। তাহলে এই যে দেখতেছে যে সে, সেই সময়টা হইতেছে কত? 1000 দিন। যদি 1000 দিনটা জীবাণুর হইতো তাহলে তো অঙ্কই করা লাগতো না।
তাহলে তো আমার থিওরি অফ রিলেটিভিটির কোনো ইউজই করা লাগতো না, আমি তো বলতেই পারতাম যে প্রতি একদিন পর পর যেহেতু দ্বিগুণ করে ফেলে এটা কত হয়ে যায়, 2 টু দি পাওয়ার 2000, মানে 2 × 2 টু দি পাওয়ার 1000 হয়ে যাইত, ঠিক না? এটা দিছেই কার, এটা দিছে পৃথিবীর হিসাবে কি করছে বলতো, দিছে এই জিনিসটা পৃথিবীর হিসাবে দেওয়া। তো পৃথিবীর ওই ব্যক্তির কাছে দুইটা ঘটনা ডিফারেন্ট জায়গায় ঘটতেছে। ডিফারেন্ট জায়গা কেমনে? এই রকেটটা যেদিকে আছে এই রকেটটা সেদিকে নাই, ঠিক আছে? এই রকেটটা যেখানে আছে সেই রকেটটা এদিকে কি বলতো নাই। যেহেতু এই রকেটটা এদিকে থেকে এদিকে হইতেছে নাই, তাহলে হইতেছে কি হবে, 2 টু দি পাওয়ার কি হবে বলতো, 1000 কি হয়ে যাবে বলতো, ডেইজ হয়ে যাবে। আর টি নটের মান তো এখান থেকে আমরা জানি, ঠিক আছে? তো এইটুকু তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন তো মনে করো আসন তো বোঝা উচিত। হ্যাঁ, আচ্ছা, এর পরের অঙ্কটা দেখি। হ্যাঁ, এর পরের অঙ্কটা আমি লাইন টু লাইন করাই দিব, বুঝতে পারছো? লাইন টু লাইন বলে দিব, তুমি একটু মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? ত্রিভুজের কি হইতেছে, অতিভুজ ছিল এইটা। এখন এই ত্রিভুজের এখানে ফ্রিকশনাল চিন্তা করলাম, ফ্রিকশনাল চিন্তা, প্রকৃত দৈর্ঘ্য বলি, তার মানে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো 26 লাইট ইয়ার্স ডিস্টেন্সটা, ঠিক আছে? 50 ইন্টু 0 কি হইতেছে বলতো 6, এত মিটার স্কোয়ার। তো এটা হয়ে যাবে কি বলতো আমাদের দৈর্ঘ্যটা। আচ্ছা, এখন আমি মোটামুটি শিওর, গতিশীল থাকলে বস্তুটার কি হয়ে যাবে বলতো, এই যে গতিশীল থাকলে বস্তুটার কি হবে, দৈর্ঘ্য কি হবে বলতো, সংকুচিত হবে। তাহলে সেটাই কি হইতেছে বলতো, প্রকৃত দৈর্ঘ্য না, সেটা হইতেছে আমাদের এল দিয়ে লিখবো। এখন প্রকৃত দৈর্ঘ্যকে আমরা হইতেছে এল নট দিয়ে লিখি। তাহলে হইতেছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হয়ে যাবে এল ইকুয়ালস টু এল নট রুট ওভার রুট ওভার 1 - কত আসবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে বলতো, সি স্কোয়ার। 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি চলে আসবে বলতো, সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কি হলো কি আমাদের প্রকৃত কি বলতো দৈর্ঘ্য। ফাইন, এটা আশা করি বুঝছো, কোনো সমস্যা নাই এটাতে, ঠিক আছে? এটা 100% মনে করে হইতেছে তোমাদের আশা করি ক্লিয়ার, জিনিসটা নিয়ে কোনো প্রবলেম নাই। এরপরে হইতেছে আমরা কিছু ম্যাথ করি, আসলে ম্যাথ করলে তুমি বুঝতে পারবে যে প্রবলেমগুলো কিভাবে করে। আচ্ছা, এখন দেখি আমাদের প্রথমে যেটা, এই যে এখান থেকে একটা প্রশ্ন বলছে, একটা আয়তকার মাঠ আছে, এই যে আয়তকার মাঠ, আয়তকার মাঠটা হইতেছে 100 মিটার আর প্রস্থ হইতেছে 50 মিটার। এটা কার সাপেক্ষে, পৃথিবীর কোন একজন পর্যবেক্ষকের সাপেক্ষে, ঠিক আছে? কোনো কিছু যদি না বলে দেয় প্রশ্নে ডিরেক্টলি, আমাদের ধরে নিতে হবে ওটা কার সাপেক্ষে, পৃথিবীর একজনের সাপেক্ষে। তাহলে এখন কি করতেছে, সেই মাঠটার মধ্যে দিয়ে একটা রকেট কি করতেছে, প্রস্থ বরাবর যাইতেছে। এই যে মাঠটার মধ্যে প্রস্থ বরাবর কি করতেছে বলতো, যাইতেছে। প্রস্থ বরাবর যদি যায়, প্রস্থ বরাবর যদি হইতেছে যায়, এই যে প্রস্থ বরাবর যদি কেউ যায়, ঠিক আছে? এই যে প্রস্থ বরাবর যাইতেছে, তো প্রস্থ বরাবর গেলে এটা হইতেছে আমাদের দৈর্ঘ্য, এটা হইতেছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হইতেছে আমাদের 100 মিটার। আর এখানে যে প্রস্থ, প্রস্থ হইতেছে আমাদের 50 মিটার। প্রস্থ কত হইতেছে আমাদের 50 কি বলতো মিটার। তাহলে প্রস্থ যদি হইতেছে 50 মিটার হয়, প্রস্থ হইতেছে আমাদের যদি 50 মিটার হয়, রকেটটা যে এদিক বরাবর যাইতেছে কত বেগে, 0.8 বেগে। তাহলে এটার বেগটা কোন বরাবর, প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ পরিবর্তন হবে, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। এটা কি থাকবে, অপরিবর্তিত। রকেটের ব্যক্তির কাছে এদিক বরাবর যেহেতু কোনো বেগ নাই, তাই এইটা কি থাকবে, অপরিবর্তিত। বেগটা কোন দিক বরাবর, প্রস্থ বরাবর। যেদিক বরাবর বেগ সেদিক বরাবর দৈর্ঘ্য কি হয় বলতো, সংকুচিত হয়। তাহলে আমাদের দৈর্ঘ্য রকেটের সাপেক্ষে, রকেটের রেসপেক্টে, এটা রকেটের রেসপেক্টে লিখতেছি ভাইয়া, রকেটের সাপেক্ষে দৈর্ঘ্য যেটা আছে বা লেংথ যেটা আছে, দৈর্ঘ্যটা 100 মিটারই থাকবে, কিচ্ছু হবে না। কিন্তু প্রস্থ যেটা আছে, যে প্রস্থটা আছে, প্রস্থটা হয়ে যাবে এল সমান সমান এল নট রুট ওভার রুট ওভার 1 - কত হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত আসবে, সি স্কোয়ার। তাহলে এল নট এর মান কত, এল নট এর মান হচ্ছে প্রস্থের আদি মান ছিল 50 ইন্টু রুট ওভার, আমি এটা একবারে লিখি, মান বসাইলে আসে হইতেছে 0.6 আসে, আমার এটা মুখস্থ। তাহলে এইটা হয়ে যাবে কি আমার বলতো, নতুন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া হয়ে যাবে 100 ইন্টু 50 ইন্টু 0. কি হইতেছে বলতো 6, এত মিটার স্কোয়ার। তো এটা হয়ে যাবে কি বলতো আমাদের দৈর্ঘ্যটা। আচ্ছা, এখন আমি মোটামুটি শিওর, ঠিক আছে, কি
কি হইলো, এটা এরকম হয়ে গেল কেন, এটা উপরে উঠে গেছে কেন? আচ্ছা, এটা একটা উইয়ার্ড জিনিস ঘটলো তো, তোমরা এটা খেয়াল করছো কিনা জানি না, যে আমার হইতেছে উপরে এখানে লেখাটা ইয়া হয়ে গেছে, কার্বন কপি হয়ে গেছে। হোয়াট জাস্ট হ্যাপেন? ওকে, এনিওয়ে, এটা মনে হইতেছে সফটওয়্যারের গ্লিচ, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, সফটওয়্যার হইতেছে গ্লিচ, হঠাৎ করে লেখাটা হইতেছে নিচের লেখাটা উপরে কার্বন কপি হয়ে গেছে। দ্যাটস উইয়ার্ড। এনিওয়ে, although we are actually হইতেছে we are talking about weird stuff actually, ঠিক আছে, দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায়। ওকে, সো এটা হইতেছে আমাদের এরিয়া। এরপরে আমি শিওর চ্যাট বক্সে কিউএনএ তে একটা কোশ্চেন আসবে, ভাইয়া যদি কোনাকুনি যাইতো তাহলে কি হইতো, তাই না? কোনাকুনি মানে হইতেছে কোনাকুনি যাইলে তোমার একটা বস্তু হইতেছে কোনাকুনি বরাবর যদি মুভ করে তাহলে হইতেছে তোমার কি হবে বলতো, আহ দৈর্ঘ্য কিভাবে সংকুচিত হয়। আমি শিওর এই কোশ্চেনটা দিয়ে হইতেছে ফ্লাড হয়ে যাবে একটু পরে, হ্যাঁ, কোশ্চেন কিউএনএ বক্সে, চ্যাট বক্সে। হ্যাঁ, তো কোনাকুনি গেলে কি হয় এটা আমাদের সামনে আছে। হ্যাঁ, তো এই যে এইটা হইতেছে আমরা দেখবো কোনাকুনি গেলে আমাদের কি হয়, এটা হইতেছে আমাদের সামনে আছে, তখন হইতেছে আমরা করব। ঠিক আছে, আগে হইতেছে আমরা দেখি, আগে হইতেছে আগের সামনে একটা ম্যাথ করি। তো মহাশূন্যচারী হইতেছে, এখানে দেখো প্রশ্নটা, একটা মহাশূন্যচারী পৃথিবী থেকে √3/2 সি বেগে নক্ষত্র ভেগার উদ্দেশ্যে কি করে বলতো, ভ্রমণ করে। তার মানে হইতেছে এখানে পৃথিবী আছে, মনে করো পৃথিবী হইতেছে একটা, পৃথিবী এটা হইতেছে আমাদের পৃথিবী, সো এইটা হইতেছে আমাদের পৃথিবী। আর আমাদের হইতেছে ভেগা যে গ্রহটা আছে সেই গ্রহটা হইতেছে অন্য কালার দিয়ে আঁকি। সো ভেগা যে আছে, যে ভেগা যে গ্রহটা আছে সেটা অন্য, এটা মনে করো ভেগা। সো আমরা মনে করো পৃথিবী থেকে কই গেছি বলতো, ভেগাতে গেছি। সো এখন এই যে পৃথিবী থেকে যে আমি ভেগাতে গেলাম, এই যে এখান থেকে হইতেছে ভেগাতে গেলাম, এখান হইতেছে আমাদের আর্থ হইলো, আর্থ, দুইটার মধ্যে দূরত্ব হইতেছে কি হইতেছে বলতো, 26 আলোক বর্ষ। 26 হইতেছে আলোক বর্ষ, 26 লাইট ইয়ার। সো লাইট ইয়ারকে এল ওয়াই দিয়ে লিখি, এল ওয়াই হইতেছে লাইট ইয়ার। এখন এখান থেকে এটা রকেট থেকে, রকেট থেকে, সো রকেট যে আছে, যে রকেট আছে এখানে একটা, সো এই যে রকেট দিয়ে কি করছে একজন মহাশূন্যচারী √3/2 সি বেগে, √3/2 সি বেগে আর্থ থেকে কই যেতেছে বলতো, ভেগাতে যাইতেছে, এই ভেগা গ্রহতে যাইতেছে। এখন আমি শিওর আমাদের অনেকের মনে হইতেছে এই কোশ্চেন হইতেছে, ভাই এটা কি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নাকি ভাই পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব? হ্যাঁ, এটাও আমার নিশ্চয়ই আমার অনেকে মনে কোশ্চেন করে ফেলছে অলরেডি, চ্যাট বক্সে করছে কিনা কে জানে। ঠিক আছে, তো এখন কথা হইতেছে যে না, এইটা তোমার আসলে ম্যাটার করে না, কারণ হইতেছে কি বলতো, আমাদের এই যে আমাদের আর্থ আর ভেগা যে আছে এটা ব্যাসার্ধ নগণ্য, মাঝখানে দূরত্ব তুলনায় এটা কি করে না বলতো, ম্যাটার করে না। এখন পৃথিবীতে যে বসবাসকারী আছে সে কতটুকু দৈর্ঘ্য দেখবে, সে দৈর্ঘ্য দেখবে হইতেছে L0, তার সাপেক্ষে তো এগুলো গতিশীল না, তাহলে সেটা কত হয়ে যাবে, 26 লাইট ইয়ার। তো সেটা কত হয়ে যাবে আমাদের, 26 লাইট ইয়ার্স ডিস্টেন্সটা। ঠিক আছে, কিন্তু রকেটে যে আছে এল, সে কত দেখবে, রকেটে যে আছে এটা হচ্ছে এল রকেট, রকেটে যে আছে সে সাপেক্ষে তো সে গতিশীল, তো তার সাপেক্ষে দৈর্ঘ্য কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে এল নট ইকুয়ালস টু হয়ে যাবে 1 - v² কত হবে বলতো, c², v² কি হইতেছে বলতো, c²। তাহলে এখানে L0 এর মান কত আসবে, L0 এর মান কত আসবে, L0 এর মান আসবে 26 ইনটু, আমি যদি এখানে হিসাব করি এখানে আবারও চলে আসবে হাফ, তাহলে এখান থেকে আসে 13 লাইট ইয়ার চলে আসে। তাহলে রকেটের একজন ব্যক্তির কাছে মনে হবে এই দূরত্বটা কত হয়ে গেছে, 13 কি বলতো, লাইট ইয়ার। 13 কি হইতেছে বলতো, লাইট ইয়ার। 13 লাইট ইয়ার টাইমে কি করতেছে, এটার মধ্যে তাদের মধ্যে ডিসটেন্স যেটা আছে সেই ডিসটেন্সটা হইতেছে আমাদের 13 লাইট ইয়ার। ঠিক আছে, তাহলে এই যে আর্থে যে আছে, আর্থে যে আছে বসবাসকারী, তার সাপেক্ষে যাইতে কত সময় লাগবে, এই যে আর্থের রেসপেক্টে ডিসটেন্সটা ছিল 26 লাইট ইয়ার, 26 লাইট ইয়ার। তো সময় বের করার জন্য আমরা কি করি, ত্বরণ বাই কি হইতেছে বলতো, বেগ। তাহলে টি আর্থ, আর্থের যে বেগটা আসবে, আর্থের যে বেগ, আর্থের যে সময়টা লাগবে, আর্থে যেটুকু সময় চলে যাবে সেটা হয়ে যাবে L0 ডিভাইডেড বাই হইতেছে রকেটের বেগ কত, √3/সি বেগে। তাহলে সেখান থেকে আমরা দেখবো হইতেছে 26 √3/2 এত ইয়ার লাগবে। আর যদি হইতেছে রকেটেরটা ক্যালকুলেট করি আমরা, হ্যাঁ, রকেটেরটা হিসাব করি, তাহলে রকেটেরটা যদি আমরা পাশে হিসাব করি, সো রকেটের জন্য চিন্তা করে দেখো, রকেটের জন্য তো দূরত্ব কমে গেছে,
রকেটের জন্য দৈর্ঘ্য কি হয়েছে বলতো, সংকুচিত হয়েছে। সংকুচিত হইলে এখান থেকে কত চলে আসবে, এল ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 2। তার মানে হচ্ছে ওর জন্য সময় অর্ধেক লাগবে। সো এত অর্ধেক লাগবে, তাহলে ওর জন্য আমার সময় কতটুকু আছে, 13 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 2 লাইট ইয়ার্স। তাহলে ও অর্ধেক সময় কি করবে বলতো, এখানে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে যখন এই মহাশূন্যচারী, যখন দেখবে যে মহাশূন্যচারী যখন ভেগাতে পৌঁছাবে, তখন আর্থের যে মানুষ আছে তার কাছে মনে হবে এত বছর চলে গেছে, সে বৃদ্ধ হয়ে যাবে। বুঝছো, তার কাছে মনে হবে যখন এই মহাশূন্যচারী ভেগাতে পৌঁছাইছে তখন তার বয়স অনেক বেশি। কিন্তু যে ব্যক্তি ভেগাতে পৌঁছাইছে সে মনে হবে যে সে ইয়াং অবস্থায় কি করছে বলতো, ভেগাতে পৌঁছায় গেছে। যে নক্ষত্র ভেগা যে আছে, ভেগাতে কি করছে বলতো, পৌঁছায় গেছে। তাহলে সে বেসিক্যালি কি করবে, আমার কি হতেছে ডিস্টেন্সটা তার হতেছে বেগের কারণে, আমার লেংথ কন্ট্রাকশন হওয়ার কারণে দুইটা গ্রহ তার কাছে কি মনে হয় বলতো, কাছে বইলা কি বলতো মনে হবে। এই যে ছবিটা আঁকতেছি, ঠিক আছে, সো এটুকু এটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো আনিকা বলছে সি কোথায়, আনিকা সি কোথায়, এটা কি বোঝা উচিত না? লাইট ইয়ার রে লাইটের সি সি দিয়ে কাটা দিছি। হ্যাঁ, এটা একটু বুঝে নিতে হবে নিজে নিজে, যে লাইট ইয়ার সি কই গেল আনিকা। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। এখানে লাইট ইয়ার্স এর যে লাইট ইয়ার ছিল, তাহলে এটা কি সি ছিল না এখানে একটা, সি দিয়ে সি করতে হবে, ডিভাইড করতে হবে। ঠিক আছে, ওকে। সো আশা করি হইতেছে এটা বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, ওকে। তো এবার হইতেছে এইটুকু ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তো এইটুকু হইতেছে আমরা হইতেছে ভালো মতন বুঝতে পারছি। এটা হচ্ছে আটতে যাইতে, আর এটা হচ্ছে আমার কি রকেটের এখান থেকে এখানে পৌঁছাইতে কতটুকু কি লাগতেছে বলতো, সময় লাগতেছে। তো এখান থেকে আমাদের ভ্রমণকাল কি করলাম, নির্ণয় করলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের একজন কোশ্চেন করছে, ভাই দুই জায়গায় বেগটা কেন সমান, বেগটা কেন সমান বলতে পারবা? দেখি তো এটাকে বলতে পারো কিনা। যে মনে করো একটা ট্রেনের মধ্যে তুমি আসো, একটা ট্রেনের মধ্যে তুমি আসো, ট্রেনটা 100 মিটার/সেকেন্ড বেগে চলে। তাহলে বাইরের একজন ব্যক্তির সাপেক্ষে ট্রেনটা 100 মিটার/সেকেন্ড বেগে চলবে, কিন্তু রকে মানে তোমার ট্রেনের সাপেক্ষে সবকিছু -100 মিটার/সেকেন্ড বেগে চলে, উল্টা দিকে চলে। একই বেগে কি করে বলতো, বিপরীত দিকে চলে। তো একই দিকে বিপরীত দিকে চলার কারণে কি থাকবে, দুই জায়গায় বেগের মান সমান থাকবে। রকেটের একজন ব্যক্তির কাছে তো রকেট গতিশীল না, তার কাছে মনে হবে ভেগা বা আর্থ এই দুইটা কি হইতেছে, এই দুইটা গ্রহ ওরে পাস করে কি করতেছে, চলে যেতেছে। এই দুইটা গ্রহ ওরে কি করবে বলতো, পাস করে কি করবে বলতো, চলে যাবে। এই দুইটা গ্রহ ওরে কি করবে, ক্রস করে চলে যাইতেছে। তা বেগটা কি থাকবে বলতো, সেম থাকবে। ঠিক আছে, হ্যাঁ অভিজিৎ, এটা কাল দীর্ঘায়ন দিয়েও করা যায়। কাল দীর্ঘায়ন দিয়ে হচ্ছে করা যায়, একটা বের করলে আরেকটা কি করা যায় বলতো, বের করা যায়। ঠিক আছে, সো এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তুমি যদি এটা আগে না পড়ে থাকো এই চ্যাপ্টারটা ভালো করে, তাহলে কিন্তু এই কনসেপ্ট গুলো তোমার কাছে আসলে ক্লিয়ার হবে না। মানে এই কনসেপ্ট গুলো এগুলো কিন্তু অ্যাডভান্সড ম্যাথ, যে কেন কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আসতেছে, এটা তো অ্যাডভান্স ম্যাথ, কিন্তু ওই যে বেসিক ম্যাথ না, যে টি আর টি নটের মান দেওয়া আছে, তুমি বেসিক্যালি মান বসায় দিবা, উত্তর পপ আউট করবে। এগুলো কিন্তু ওই টাইপের ম্যাথ না, এগুলো হচ্ছে একটু চিন্তা করার বিষয় আর কি। এখানে তোমার কাছে চিন্তার খোরাকের ব্যাপার আছে। হুম, ওকে। সো এরপরে আমরা হইতেছে এটুকু এটুকু হইতেছে, তোমরা কি ইচ্ছা করে টি দিয়েও করতে পারো, টাইমের কনসেপ্ট ইউজ করেও এখানে করতে পারো। চলো আমরা আর কথা না বাড়ে নেক্সট ম্যাথটায় চলে যাই। বলতেছে যে এখানে এই রকেটটা হইতেছে এত বেগে গতিশীল একটা রকেটের মাথায় তার বেগের দিকের সাথে 45 ডিগ্রি কোণে একটা লাঠি লাগানো আছে। তার মানে হইতেছে এই যে রকেট আছে, রকেটটা যে আছে, রকেটের মাথায় রকেটের মাথায় মনে করো এখানে একটা 1.5 1.5 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে একটা কি আছে বলতো, তোমার লাঠি লাগানো আছে। তো এখন আমি তোমাকে এদিকে বাইরের থেকে বুঝাই, যে এইটা হইতেছে মনে করো আমার লাঠিটা, এই যে এটা মনে করো হইতেছে আমার লাঠিটা, লাঠিটার দৈর্ঘ্য কত, 1.5। তো 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি করে আঁকি, এই যে 45 ডিগ্রি মনে হইতেছে। হ্যাঁ, তাহলে এখানে কত, 1.5 √, কত হবে বলতো, 2 মিটার দৈর্ঘ্যের একটা লাঠি আছে। তো এই লাঠিটা 45 ডিগ্রি কোণে আছে, বুঝছো, এই যে 45 ডিগ্রি কোণে আছে। সো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হইতেছে আমাদের কি হইতেছে বলতো, ওয়াই অক্ষ। তো এটার সাথে 45 ডিগ্রি কোণে আছে। সো এটা হইতেছে 45।
সো হইতেছে 45 ডিগ্রি কোণে আছে, তো 45 ডিগ্রি যেহেতু কোণে আছে, তো এটা হইতেছে দুইটা দুইটা আমরা কি করতে পারি বলতো, অংশে চিন্তা করতে পারি। এই দৈর্ঘ্যটাকে দুইটা অংশে চিন্তা করতে পারি। এদিক দিয়ে হয়ে যাবে 1.5 1.5, আর এটা হয়ে যাবে 1.5। কিভাবে আসলো? ত্রিকোণমিতি খাটায় আমরা পাইলাম। হ্যাঁ, এটা হবে 1.5 মিটার, এটাও আসবে কত বলতো, 1.5 মিটার। ঠিক আছে, দুইটা অংশ হিসাবে চিন্তা করলাম, তাই তো? তাহলে এবার হইতেছে এইটুকু যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা নাম দিলাম এল এক্স নট। ঠিক আছে, আর এই বরাবর নামটা দিলাম হইতেছে এল ওয়াই নট। এখন রকেটটা গতিশীল হইতেছে এই বরাবর, রকেটটা হইতেছে গতিশীল হইতেছে এই বরাবর √3/2c বেগে। এখন আমাকে বলো তো, কোন দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে, এল ওয়াই নট নাকি এল এক্স নট? কোন দৈর্ঘ্যটা অপরিবর্তিত বা আনচেঞ্জ থাকবে? জাস্ট ওয়াই এন্ড এক্স লিখলেই হবে চ্যাট বক্সে। ওয়াই কি থাকবে? আনচেঞ্জ থাকবে, অর্থাৎ এল ওয়াই নট যেটা আছে, এল ওয়াই নট কত থাকবে বলতো, 1.5 মিটার। 1.5 মিটার, এটা কি থাকবে বলতো, আনচেঞ্জড, যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ এল ওয়াই সমান সমান এল ওয়াই নট হয়ে যাবে, যা কিছু আছে ওইটা আনচেঞ্জ থাকবে। কিন্তু এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটা কত হবে, এল এক্স ইকুয়ালস টু এল এক্স নট root over one minus this v square divided by this c square। তাহলে এল এক্স নট এর মান কত, 1.5 ইনটু, আমি যদি আবারও মান বসে, এটা চলে আসবে হাফ, তাহলে এখান থেকে কত আসবে, 0.75 কি আসবে বলতো, মিটার। তাহলে এটা কত আসবে, 0.75 মিটার। ঠিক আছে, তাহলে এটা 0.75 মিটার হবে। তাহলে এখন নতুন ভূমির যে পর্যবেক্ষকে আছে তার কাছে লাঠিটার দৈর্ঘ্য মনে হবে এরকম, যে এটা সংকুচিত হয়ে গেছে কিন্তু লাঠিটার উচ্চতা কি আছে বলতো, সেম আছে। তাহলে তার কাছে মনে হবে এটা এরকম হয়ে গেছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 0.75, আর এটা হয়ে যাবে আমাদের কত বলতো, 1 পয়েন্ট কত আসতেছে বলতো, 5 মিটার। তাহলে নতুন যে দৈর্ঘ্যটা আছে এল, পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, যে পিথাগোরাসের যে সূত্রটা আছে সেদিক বরাবর যে অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, 0.75 স্কয়ার প্লাস হইতেছে কত, 1.5 স্কয়ার। সো আমি একটু আসলে এখানে না লিখে নতুন দৈর্ঘ্য যেটা আছে, নতুন যে দৈর্ঘ্যটা আছে নতুন যে দৈর্ঘ্যটা আছে নতুন যে কি আছে বলতো, দৈর্ঘ্যটা আছে এল, এখান থেকে চলে আসবে এল সমান সমান হচ্ছে √, 1.5 স্কয়ার ইনটু 0 পয়েন্ট কত আসতেছে, 75 স্কয়ার, এত কত আসবে বলতো, মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব 1.67। এর মধ্যে হিমেল আমাদের একটা কোশ্চেন করছে বেশ কয়েকবার, হিমেলের প্রশ্নটা উত্তর দেই, তারপরে আমি কোণের মানটা বের করাতে চলে যাব। হিমেল বলছে, ভাইয়া আমি কেমনে বুঝলাম যে রকেটটা এক্স অক্ষ বরাবর যাইতেছে? বলতো ভাইয়া, কেমনে বুঝলাম? আমার কি এটা জানার দরকার আছে? রকেটটা যেদিকে যেতেছে সেদিক বরাবরই তো আমি এক্স অক্ষ ধরে নিতে পারি, তাই না? এটা তো সিম্পলিস্টিক ছিল না কোশ্চেনটা খুবই, যে হইতেছে আমাদের কি, যে রকেটটা যেই বরাবর যাইতেছে, ঠিক আছে, সো এটা তো হইতেছে সেই বরাবরই এক্স ধরতে পারি। তো এটার কথাই বলতেছিলাম ভাই, কিছু প্রশ্ন আছে খুবই সিম্পল, যে ওইটা আসলে তুমি একটু নিজে চিন্তা করলে ফিগার আউট করতে পারো। তো রকেটটা যেদিক বরাবর যাইতেছে এক্স অক্ষ তো আমার মন চাই যেদিকে সেদিকে ধরতে পারি, তাই আমার যেদিক দিয়ে রকেট গেছে সেদিক বরাবর ভাই কি ধরছি বলতো, এক্স অক্ষ। এখন যদি রকেটটা এদিকে যাইতো তাহলে এদিক বরাবর ধরতাম এক্স অক্ষ। বুঝছো কিনা আমাকে বইলো হিমেল, ঠিক আছে? তো ওকে, তো এবার হইতেছে, এবার জাদিদের একটা কোশ্চেন হইতেছে, বলতেছে জাদিদ বলতেছে, ভাইয়া আপনি যে এটা ভাঙলেন, এই যে এটা ভাঙলেন এটা তো ভাঙা যাবে না, কারণ দৈর্ঘ্য কি রাশি বলো তো, একটা স্কেলার রাশি। দ্যাট ইজ আ গুড কোশ্চেন, লেট মি কাউন্টার দিস ওয়ান। ঠিক আছে, যে আমাদের এইটা হইতেছে কাউন্টার করি এটা, ঠিক আছে। সো আমাদের এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে যে এটা কেন ইয়াস, আচ্ছা ফার্স্টে অঙ্কটা শেষ করি, তারপর তোমাদের কাউন্টার গুলো, তোমাদের প্রশ্নগুলো উত্তর দিই একটা একটা করে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো অনেক পুরান কোশ্চেন, মানে এগুলা অনেকদিন ধরে ভাই উত্তর দিয়ে আসতেছি, তো আমি ইভেন জানিও কি কি মাথায় আসবে, আমি একটা একটা করে কাউন্টার করতেছি। কাউন্টার বলা উচিত না, অ্যান্সার দেওয়া উচিত আর কি, তোমার লজিক আমার লজিক দুইটা আর কি। কাউন্টার ইজ নট আ ব্যাড ওয়ার্ড, ওকে। সো অনেকে আবার এটা পছন্দ করে না ওয়ার্ডটা। সো
আর্গুমেন্ট ইজ নট অলওয়েজ ব্যাড যদি কনস্ট্রাকটিভ আর্গুমেন্ট অথবা হইতেছে লজিক্যাল হয়, ঠিক আছে। সো ট্যান থিটা ব্যাপারটা হইতেছে কি, এই যে এই কোণটা যদি এখন থিটা হয়, এটা যদি থিটা হয়, যে সবাই অ্যান্সারও দিয়ে দিচ্ছে, আসলে এটা আসলে কেন করতেছি আমি নিজেও জানি না। সো এটা 1.5, এটা 0.75, তাহলে এটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই হইতেছে 0. কি হইতেছে বলতো 7.5, তাহলে সেখান থেকে কি করে বলতো থিটা, তাহলে tan ইনভার্স 1.5 ইনটু দিতেছে কত বলতো 0.5, শেষ, অ্যান্সার পেয়ে যাবা। ওকে, নাও আমি নিতেছি কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তোমরা সবাই শোনো, আস্তে আস্তে দেখো। প্রথম এই কোশ্চেনের কাউন্টার হইতেছে যেটা থাকে, ভাইয়া আপনি যে এটা ভাঙতেছেন, এটা তো ভাঙতে পারবেন না, এটা তো কোনো ভাঙা যাবে না। আচ্ছা মনে করো আমি এটা ভাঙলাম না, আমি এটা কোনো ভাঙলাম না, আমি হইতেছে তোমাকে এভাবে এটা বুঝাই। মনে করো এটা একটা ত্রিভুজই চিন্তা করলাম, ত্রিভুজের অতিভুজটা ছিল এইটা, ত্রিভুজের কি হইতেছে অতিভুজ ছিল এইটা। এখন এই ত্রিভুজের এখানে ফ্রিকশনাল চিন্তা করলাম, ফ্রিকশনাল চিন্তা করলাম, একটা ভূমি আছে, একটা কি আছে বলতো অতিভুজ আছে। তো যেহেতু যখন গতিশীল হবে, আমার কি রকেটটা হইতেছে এই বরাবর গতিশীল, রকেটটা হইতেছে আমার এই বরাবর কি হইতেছে বলতো গতিশীল। রকেটটা যদি এই বরাবর গতিশীল হয়, ত্রিভুজের কোনটা সংকুচিত হয়ে যাবে, ভূমিটা সংকুচিত হয়ে যাবে। এখন আবার কেউ জিজ্ঞেস করে না ভাই ভূমি এটা ধরছেন কেন, এটারও তো ভূমি ধরতে পারতেন, এগুলা কিন্তু আবার জিজ্ঞেস করে না, হ্যাঁ। সো এইটা হইতেছে কি, একটার ভূমি ধরলেই হয়, তাহলে কি হয় জিনিসটা এরকম হয়ে যাবে না, জিনিসটা হইতেছে এরকম হয়ে যাবে। এখন আমার তো এগুলো ফিজিক্যালি কানেক্টেড ছিল, এই ত্রিভুজের তো এই দুটো অংশ ফিজিক্যালি কানেক্টেড ছিল, ফিজিক্যালি কানেক্টেড থাকলে এটাও কি থাকবে এদিকে থাকবে, গতিশীল হওয়ার কারণে এটাও কি থাকবে এদিকে থাকবে। তো তুমি এটাকে স্কেলার হিসেবে চিন্তা করার আসলে দরকার নেই, আমরা এটাকে আসলে বুঝতেছি যে এটা একটা ফিকশনাল। আবার বলতে পারো যে ভাই এই ত্রিভুজ আসলো কই থেকে, তাই না, এটাও একটা কোশ্চেন, ভাই ত্রিভুজ আসলো কই থেকে, ত্রিভুজ তো ছিল না ভাই, ছিল তো একটা লাঠি ভাই, আপনি ভাই ত্রিভুজ নিয়ে আসলেন। এটা হাইপোথেটিক্যাল, এই ত্রিভুজটা বাস্তবে এক্সিস্ট করার কোনো কি নাই, দরকার নেই। এই ত্রিভুজটা উদাহরণ দিতেছে তোমার বোঝানোর জন্য যে লেন্থটা আছে, যে দিক বরাবর গতিশীল, সেই লেন্থটা কি হয়ে যাবে বলতো কন্ট্রাকশন হয়ে যাবে, সেই লেন্থটা কি হয়ে যাবে বলতো কন্ট্রাকশন হয়ে যাবে। তো সেই লেন্থটা কন্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে এই সাইডটা, যে তোমার যে মেজেন্টা কালারের যে সাইডটা, এটা ছোট হয়ে যাবে, কিন্তু এইটা কি থাকবে বলতো আনচেঞ্জ থাকবে, এই দিক বরাবর কোনো কি নেই বলতো বেগ নাই। বুঝতে পারছো? তা আশা করি এখন বুঝতে পারছো। ওকে, সো এইটুকু ক্লিয়ার, তাই তো, এটুকু নিয়ে তো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, যে দিক বরাবর গতি আছে তাই দৈর্ঘ্য, সেদিক বরাবর দৈর্ঘ্যের কি হবে বলতো সব কি আসবে তোমার পর্যবেক্ষক সাপেক্ষে, ঠিক আছে। ওকে, এবার মনিমের একটা কোশ্চেন দেখি, যে লাঠির দিকে বেগের উপাংশ নিলে এটা করা যাবে কিনা। না, ঠিক আছে। সো লাঠির দিকে বেগের উপাংশ, বেগ এভাবে বিভাজন করা যায় না, বেগের বিভাজন আমরা ক্লাসের সামনে পড়বো, যে বেগ হইতেছে কিভাবে বিভাজন করা যায়, বেগের বিভাজন এই সূত্র মেনে চলে না। এখন এটা কেন মেনে চলে না, এটা বেশ জটিল আসলে, মানে বেশ জটিল, মানে হইতেছে যে ভিওয়াই এর সাথে ভিএক্স এর সম্পর্ক কেমনে বের করতে হয়, ওইটা ওইটা অবশ্য তুমি, আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিব না, আমি একদম হুবহু পেজটা পুরোপুরি জানি, ওটা আমার গুগল ক্লাসরুমে পেজটা সেভ করা আছে। কিভাবে এক্স এক্সিসের থেকে আরেক এক্সিসের রিলেটিভ ভেলোসিটি বের করা যায়, ওটা লরেন্স ট্রান্সফর্ম থেকে বের করা যায়, ঠিক আছে। ওইটার ফর্মুলা এরকম সিম্পল না, কিন্তু লেংথ এটা মেনে চলে, লেংথ কি করে বলতো এই জিনিসটা ফলো করে। তো আশা করি হইতেছে যতগুলা প্রশ্ন মোটামুটি ছিল, আমি তোমাদের মোটামুটি প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারছি। হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, মডার্ন ফিজিক্স বইয়ের মধ্যে ওইটাও দেখছিলাম, ওটা আছে। না, মডার্ন ফিজিক্স বইয়ের মধ্যে তো তোমার বেগের উপাংশ নেয় নাই, বেগের উপাংশ নেয় ওটা অন্যভাবে, ওই যেরকম কস দিয়ে নেয় না, কস দিয়ে হইতেছে কি বলতো নেয় না। এবার আসিফ আমাকে জিজ্ঞেস করছে ভাই রকেটের ফিল্ডটা যদি কোনাকুনি যায়, ঠিক আছে, রকেটের ফিল্ডটা যদি কোনাকুনি যায়, তো এটা তুমি এটা কে করবে বলো তো, রকেটটা যদি কোনাকুনি যায় তাহলে অঙ্কটা কে করতে পারবে। এখন এই অঙ্কটা করে দেওয়ার পরে, এই অঙ্কটা করে দেওয়ার পরে আমার মনে হয় না যে তুমি এটা পেরে যাবা, এটা পারবা না কোনাকুনি গেলে। আসিফ বলো তো কোনাকুনি গেলে কেমনে করতে হয়, ঠিক আছে। আসিফ কিছু বলতেছে না কেন? ওকে, ঠিক আছে আসিফ, তো এটা কোনাকুনি গেলে পারবা না, একই তো অঙ্ক, তাই না, কোনটা বের করবা, কোনটা বের করে ক্যালকুলেশন করবা আর কি, সেম প্রসেস সেম মেথড, ঠিক আছে। তো একটু আমরা একটু চেষ্টা করবো নিজে খাটতে, এই যে তোমরা যে মাঝে মাঝে খালি বইলা দাও যে ভাই এটা কইরা দেন, ওটা কইরা দেন, সেটা কইরা দেন, ঠিক আছে। না 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 না, কিছু জিনিস তুমিও করবা, কিছু জিনিস তুমিও ট্রাই করবা, পরীক্ষা দিবা তুমি, শেষ পর্যন্ত পরীক্ষার হলে তো আমি আর যাব না, যে আমি যাই পড়াই না কেন দিন শেষে কলমটা নিয়ে তোমারই বুয়েটের ভর্তি ভর্তি হলে কি করতে হবে, বসতে হবে,
পরিশ্রমটা সেখানে তোমারই করতে হবে। তো যেখানে হইতেছে এইখানে কি আসবে, এই অঙ্কটা দেখার পরে তোমার কিন্তু এটা নিজে নিজে ফিগার আউট করে ফেলা উচিত যে 45 ডিগ্রি কোণে গেলে তখন কিভাবে কি করতে বলো তো করতে হবে। ঠিক আছে, ওকে, যাই হোক আমরা পরের প্রবলেমে চলে যাই। ভর এন্ড শক্তি, ভর এবং কি হইতেছে বলতো শক্তি সংক্রান্ত সমস্যা বলি। ওকে, ভর এবং শক্তি সংক্রান্ত সমস্যা বলি। দেখি তাহলে আমাদের কোন একটা বস্তুর ভর যদি মানে শক্তিটা হবে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, যেখানে এম হইতেছে রিলেটিভিস্টিক ম্যাস বা আপেক্ষিক ভর আর কি। ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে যাবে এম নট সি স্কয়ার, সো এম নট সি স্কয়ার প্লাস হইতেছে টি। এখন লাস্ট ক্লাসে আমার কোশ্চেন করছে ভাই টি কি, টি হইতেছে গতিশক্তি। কার গতিশক্তি? বস্তুর গতিশক্তি। কার গতিশক্তি? আমার কি হইতেছে বলতো বস্তুর কি হইতেছে বলতো গতিশক্তি। এরপরে আমার একজন কোশ্চেন করছে ভাই এটা ভাই আপনি টি দিয়া লিখছেন কেন, এটা তো আমি সারা জীবন ই কে দিয়া লিখছি, আপনি কেন টি ইউজ করলেন? কারণ আমার মন চাইছে, যে বই লিখছে তারও মন চাইছিল, ওই সময় সে টি ইউজ করছে, এই জন্য আমিও কি ইউজ করছি, টি ইউজ করছি। টি দিয়ে কি বলতেছে গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান সমান হয়ে যাবে এমসি স্কয়ার মাইনাস কত হয়ে যাবে বলতো এম নট কত সি স্কয়ার। শেষ। ওকে, যাই হোক এখন কথা হইতেছে যে নাবিল জিজ্ঞেস করছে ভাই এম আর এম নট কি। এই যে নাবিল, একটু পড়াশোনা আমাকে না করলে কি তুমি কেমনে বুঝবা বলো? এটা হইতেছে রেস্ট ম্যাস, এটা হইতেছে রেস্ট ম্যাস বা নিশ্চল ভর। ঠিক আছে, বা হইতেছে নিশ্চল ভর। আর এটা হইতেছে রিলেটিভিস্টিক ম্যাস, রিলেটি রিলেটিভিস্টিক রিলেটিভিস্টিক, আই হোপ আমার বানান ঠিক আছে, রিলেটিভিস্টিক ম্যাস। বানান ঠিক হলে সমস্যা নাই, তোমার এটা নিয়ে প্যারা নিও না, আমি মাঝখান দিয়ে বানান ভুল করে ঠিক করে দিব। ঠিক আছে, সো এ ও এ নাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে অলরেডি একজন কোশ্চেন করতেছে ভাইয়া ই কে সমান সমান হাফ এমবি স্কয়ার না, আমার ওই চিরচেনা সূত্র কই গেল, আমাদের যে অতি পছন্দের সূত্র, যে ঠিক আছে যে ই কে ইকুয়ালস টু হাফ এমবি স্কয়ার, ওইটা কই গেল? এই যে আমি তো শিওর সেই চ্যাপ্টার আগে পড়ে নাই, এই চ্যাপ্টারই সে হইতেছে আগে পড়ে নাই। ই কে ইকুয়ালস টু এমবি স্কয়ার কি রিলেটিভিস্টিকলি ট্রু? রিলেটিভিস্টিকলি কি সঠিক? রিলেটিভিস্টিকলি হইতেছে কি সঠিক এটা? রিলেটিভিস্টিকলি এটা সঠিক না। ওটা এটা কখন খাটে? যখন বেগের মান কি হয় বলতো কম হবে। বেগের মান যখন কম তখন হইতেছে, বেগের মান যখন কম, অথবা ক্লাসিক্যাল ফিজিক্সে, ঠিক আছে, ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ফিজিক্স, আমরা এখন পড়তেছি মডার্ন ফিজিক্স কিন্তু। সো ক্লাসিক্যাল ফিজিক্সে, ফিজিক্স বানাবো ভুলে গেছি, শিট, কি অবস্থা, এটা লিখলাম না আর, লজ্জার বিষয় একটা। আমি না বানান মনে থাকে না কেন জানি আমার। ঠিক আছে, যে ফিজিক্স পড়াইতেছি ফিজিক্স বানান ভুলে গেছি। তো আমার মনে প্রায় সময় যে আমি কেমনে যে এত দূর আসলাম, এটা একটা সন্দেহজনক বিষয়। এনিওয়ে, মুভি অন, ক্লাসিক্যালে হইতেছে ই কে সমান সমান হাফ এমভি স্কয়ার। ঠিক আছে, ফিজিক্স ক্লাস আর ফিজিক্স বানাম ভুলে আর সাহস হলো না। যাই হোক, সো যেটা হইতেছে বলতেছিলাম, হ্যাঁ, তো এখান থেকে হইতেছে আমাদের কি, ওই যে হ্যাঁ হ্যাঁ অনেকে ফিজ লেখা দিচ্ছে, আচ্ছা ঠিক আছে লেখা দিতেছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো রিলেটিভিস্টিকের বাংলা হইতেছে আপেক্ষিক। ঠিক আছে, রিলেটিভিস্টিকের বাংলা হইতেছে আপেক্ষিক। ওকে, ঠিক আছে, আমি কেমনে কেমনে জানি সব জায়গায় হইতেছে ইংরেজি না পারে পার পেয়ে গেছি। ঠিক আছে, তো চিরায়ত পদার্থ বিজ্ঞান বাংলায় বললে, হ্যাঁ বাংলায় বললেও হয়তো, কিন্তু আমার বাংলা হাতের লেখা খুবই খারাপ। তো ই কে ইকুয়ালস টু হাফ এম স্কয়ার, এটা কিন্তু এখানে কি করবে না বলতো, খাটবে না, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা তো একটা হচ্ছে কি রিলেটিভিস্টিক ম্যাথ, একটা হচ্ছে কি বলতো রেস্ট ম্যাথ। ফাইন, আর আমরা ম্যাথে চলে যাই। সো আমাদের এখানে প্রবলেমটা দেখো, বস্তু এটা স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে দুইটি 1 কেজি ভর, যেটা 1 কেজি ভর বিশিষ্ট নিশ্চল ভর বিশিষ্ট খণ্ডে কি হইতেছে বলতো বিভক্ত হয়েছে। তো দুইটাই √3/2, মানে √3/2 সি বেগে কি করছে দূরে সরে গেছে। তো বলছে যে বস্তুটির নিশ্চল ভর কি করো বলতো নির্ণয় করো। এখন ব্যাপারটা ছিল এরকম, আমার কাছে শুরুতে বস্তুটা ছিল, সেটা হইতেছে বিস্ফোরণ হওয়ার আগে, বিস্ফোরণ বিস্ফোরণ এই যে আমার যে বিস্ফোরণ আছে, বিস্ফোরণ বিস্ফোরণটা যে হবে বিস্ফোরণ হওয়ার আগে, তো বিস্ফোরণ হওয়ার আগে
আমার মনে করো ভর ছিল হইতেছে এম নট, মানে বোমার ভর কত ছিল, নিশ্চল ভর কত ছিল আমার এম নট। তাহলে বলো তো এটা শক্তি কত ছিল, শুরুতে আমার শক্তি কত ছিল, শুরুতে ইনিশিয়াল আমার এনার্জি কত ছিল বলো তো, চ্যাট বক্সে জানা দাও তো আমাকে। অনেকেরই মাথায় আসতেছে জিরো। শোনো, জিরো কিন্তু হবে না। জিরো হইতেছে তোমার গতিশক্তিটা কি হইতেছে বলতো, জিরো, তাই না? গতিশক্তিটা কি হইতেছে বলতো আমার জিরো, কিন্তু এখানে তো গতিশক্তি না, এখানে তো আমার টোটাল ব্যাপারটা, গতিশক্তি জিরো হয়ে গেল, শক্তি কত হয়ে যাবে এম নট সি স্কোয়ার। সো এই ভুলটা করো না, এটা কিন্তু আমি গত ক্লাসেও দেখছি অনেকে করছে। এটা কত হয়ে যাবে এম নট সি স্কোয়ার। আচ্ছা এবার বিস্ফোরণ হইছে পরে, ঠিক আছে, পরে পরে কি হয়েছে আমার দুইটা টুকরা, প্রতিটা টুকরা যে আছে, প্রতিটা যে টুকরা, প্রতিটা টুকরার ভর, প্রতিটা টুকরার কি হইতেছে বলতো ভর যে আছে, সেই ভরটা হইতেছে এম। প্রতিটা টুকরার ভর হইতেছে কি বলতো এম। তাহলে এরকম কয়টা টুকরা আছে, দুইটা টুকরা আছে। তাহলে পরে ফাইনালি এনার্জি কত হবে, ফাইনাল এনার্জি কত হবে, ফাইনাল এনার্জিটা হয়ে যাবে 2 × mc², তাই না? 2 = mc²। এখন বলো তো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে সম্পর্ক কি হবে, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে সম্পর্ক কি হবে শক্তির সংরক্ষণশীলতা অনুসারে? দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ভেরি গুড, দুইটা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে দুইটা ইকুয়াল হয়ে গেল। তাহলে হচ্ছে এম নট কত, সি স্কোয়ার ইকুয়ালস টু 2 mc² ইকুয়ালস টু হয়ে যাবে এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু 2 × এম নট। এটা হচ্ছে এই এমটা কিসের এম নট, এই এমটা হচ্ছে এই যে দুইটা নিশ্চল ভর বিশিষ্ট সেটার, সেটা হচ্ছে এম নট রুট ওভার কত আসতেছে বলতো 1 - v² / c² ইন্টু আসতেছে কত c²। তাহলে সেখান থেকে এই c² কি চলে গেছে, কাটা চলে গেছে। আর এখান থেকে আমি যদি মান টান বসায় দেই, এটার মান হচ্ছে 1 কেজি, 2 × 1 1। আর এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে এখানে চলে আসবে 1 মাইনাস কত হবে 3/4, সেখান থেকে চলে আসবে 4 কেজি। তাহলে এখান থেকে আমার কত আসবে 4 কেজি। আমার মূল যে বস্তুটা আছে নিশ্চল ভর, সেটার বস্তুটা কত হইতেছে আমার 4 কেজি। আমাদের মূল যে বস্তুটা আছে সেটার ভর হইতেছে 4 কেজি। এবার তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে, ভাই আমি তো বুঝলাম জিনিসটা 4 কেজি, সমস্যা নাই, মাইনা নিলাম আপনার কথা 4 কেজি, কিন্তু ভাই বাকি ভাই 2 কেজি 2 কেজি হইলো, বুঝতে পারলাম, মানে 2 কেজি তো হইলো না, মনে করে এম এম হইছে, ভর তো গেল কই, 4 কেজি ভরের, 4 কেজি বাকিটা গেল কই, মানে যেটা ছিল ওইটা কই গেল বলো তো দেখি। চ্যাট বক্সে কি বলতে পারো যে বাকি এনার্জিটা, মানে মোট ভর তো ছিল, ভর তো কমে গেছে, ভরটা কমে গেছে, ওটা কই চলে গেছে? ওটা এনার্জিতে কি হয়েছে বলতো, কনভার্ট হয়ে গেছে। ওটা কোন এনার্জিতে গেছে, এই যে দুইটাকে যেটা শক্তি দিছে না √3/2c বেগ, ওটার কি আছে, গতি শক্তি আছে না? এই গতি শক্তিটা আসছে কোত্থেকে, এই গতি শক্তিটা আসছে ওই কনভার্সন থেকে, ম্যাস এনার্জি কনভার্ট হয়ে। যদিও বড় ক্লাসে উঠলে শুনবা যে আসলে জিনিসটা ঠিক এইভাবে বলে যে ম্যাস এনার্জিতে কনভার্ট হইছে, ম্যাস ইজ এনার্জি, ঠিক আছে? অত অত টেকনিক্যালিটিতে গেলাম না, ঠিক আছে? কাইনেটিক এনার্জি যেটা আছে, কাইনেটিক এনার্জিতে কি হয়ে গেছে বলতো, কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা বেটার তো বুঝতে পারছো। আচ্ছা আমাকে মনে হইতেছে ইনিশিয়ালটা বুঝতে পারে নাই। ইনিশিয়ালটা না বোঝার তো কোনো কারণ দেখতেছি না আমি। যখন ইনিশিয়ালি ছিল তখন তো স্থির ছিল, ঠিক আছে? সো ইনিশিয়ালি থাকলে আমার কি ছিল বলতো, স্থির ছিল। ইনিশিয়ালি যখন আছে তখন আমার কি হইতেছিল বলতো, জিনিসটা কি ছিল বলতো, স্থির ছিল। তাহলে এখান থেকে, যে এখান থেকে যদি আমার ইনিশিয়ালি স্থির ছিল, তার মানে কি স্থির থাকার সময় কি হবে, টি এর মান ভি এর মান জিরো, ভি এর মান জিরো মানে হচ্ছে টি এর মান জিরো, টি এর মান জিরো হওয়ার পরে মানে কি ই ইকুয়ালস টু কত, এম নট কত হয়ে যাবে c²। ইনিশিয়ালি জিরো হইলে কেন নিশিতা কোশ্চেন করছে, আপু পড়ো পড়ো একটু কোশ্চেনটা পড়ো, আমার দিয়ে আর কত খাটাবা, বারবার বলবা, আমি তো স্যাড হয়ে গেলাম। বস্তুটা স্থির, স্থির বস্তু, দ্যাটস ওয়াই এটা v0। হ্যাঁ আমার মনে হচ্ছে আমি টেপ রেকর্ডার হয়ে গেছি, আই মিন লাইক ইউ নো সেম টপিক বারবার বলতেছি। দিস ইজ স্থির বস্তু, দ্যাটস ওয়াই কি হইতেছে বলতো, ঠিক আছে? এইটা হইতেছে তোমার কি হবে, ভি তো জিরো। ওকে,
যাই হোক, সো এবার আব্দুর রহমান আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া এই যে দেখো রমিজ মিয়া আমাদের কোশ্চেন ফাইনালি 2 গুণ হইলো কেন? এই যে এরা যে প্রশ্ন পড়ে না, আমি আর কি কমু, ঠিক আছে, আমি আর কি কমু, আমি আর কোনো ভাষা নাই আমার। এই এখন কও, তুমি যদি বুয়েটের ভর্তি পরীক্ষা দিবা, তুমি যদি প্রশ্ন পড়া যদি না বুঝো, তাহলে কেমনে হইব? এই যে 2টি লেখা, এই লেগে আমরা 2 দিয়ে কি করছি, গুণ দিছি, কও তুমি আমারে বলো। যাই হোক, সো এইটুকু বুঝছি। যাই হোক, আই কিপতাম রাইট, ওই যে কথা ঠিক আছে। আমার মনে হইতেছে কি বুঝছো, আমি হইতেছে যে একটা ইয়া আছে না, রিয়েক্ট আছে না, ওইটা সেভ করে রাখবো, ঠিক আছে। ওকে, ওইটা হইতেছে আমি মাঝে মাঝে হইতেছে এ দিব আর কি, এহ ওইটা হইতেছে। যাই হোক, তো কোন ওইটা হইতেছে ওই আই কিপতাম আছে না, ঠিক আছে। তোমার মাঝে মাঝে কোশ্চেন করবো, আমি রিয়েকশন দিয়ে দেবো যে আই কিপতাম। লাস্টের দিন এই কাজটা করবো, বুঝছো, লাস্টের দিন হইতেছে আই কিপতাম জিনিসটা সেভ করে রাখবো। ওইটা হইতেছে যখনই ইয়া থাকবে তখনই আমরা দিয়ে দিব। হ্যাঁ, আই কিপতাম। প্রথম দিন তো দেওয়া যাবে না, তোমরা তো এখনো রানিং আছে, ঠিক আছে। ওকে, সো নিষেধা বলছে যে এটা কেন ও হইলো জিরো হইলো না, কারণ এই যে আমার তো, শোনো, একটা বস্তু স্থির হইলেও কিন্তু ওর কি থাকবে, গতিশক্তি কি বলতো, এই যে গতিশক্তি ওর না থাকলেও ওটা নিশ্চল শক্তি থাকে। এটা হচ্ছে আমাদের নিশ্চল শক্তি রেস মেসের জন্য। ওকে, ঠিক আছে। ওকে, যাই হোক, তো এটুকু গেল, এটুকু তো বুঝা গেল, ঠিক আছে। আর তোমরা আবার কেউ আহত নিহত হয়ে যাও না, এখন মানুষজন এত সেনসিটিভ, বিকজ মানে ইন্টারনেটে অথবা হইতেছে কিছুতে, মানে ইটস লাইক, মানে সবাই সেনসিটিভ। ওকে, ফর ফর অ্যান এক্সাম্পল আমি তোমার একটা জিনিস বুঝাই, মানে ফর অ্যান এক্সাম্পল আমি তোমাকে একটা জিনিস বুঝাই, লেটস সে দ্যাট তোমার ফ্রেন্ড কিছু একটা পড়ছে, এমন ফ্রেন্ড ওই ড্রেসটা পড়ছে যে পার্টিকুলার এই ড্রেস, তোমার ক্লোজ ফ্রেন্ড, নট লাইক তুমি র্যান্ডম পার্সন চিনো এরকম না, ঠিক আছে, তো ক্লোজ ফ্রেন্ড। সো তুমি যদি ওরে বলো যে না দোস্ত তোরে এই ড্রেসটা মানায় নাই, সে এত মন খারাপ করে ফেলবে, তো তোমার নিজেরই মন খারাপ হয়ে যাবে, এটা কেন বললাম। বাট অ্যাকচুয়ালি তো তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমার তো মানে এটা বলার অধিকার আছে যে ব্রো ইউ নট লুকিং গুড ইন দিস শার্ট, ঠিক আছে। যেন আমারে মানুষজন বলে, যেমন আমার মা আমারে বলে দিছে যে বাবা তুই দাঁত বের করে হাসবি না, তো দাঁত বের করে হাসলে তোরে খুবই খারাপ দেখায়। So মানে I took it like a champ, right? Yeah, ঠিক আছে, ভালো কথা বলছে, you know, দাঁত বের করে না আসতে, you know, so you know, be less sensitive, you know, মানে এত সেনসিটিভ মানুষ এখন অনেক কষ্ট পাওয়া যায়, হ্যাঁ, তো কষ্ট পাওয়ার কিছু নাই, তাই না? তো এনিওয়ে, যেটা বললাম আর কি, এটাই আর কি। ওকে, হ্যাঁ, ডান। সো এরপর থেকে আমি, আমার মা বলছে যখন এই কথাটা, মানে এটা জানি কোন ইয়াতে গেছিলাম আর কি, কোন কার সাথে জানি কথা বলতেছিলাম, তো আমার মা দেখে আমার দিকে তাকায় আছে অনেকক্ষণ, তাকায় থাকার পরে আমার বাসায় গিয়ে বলছে এটা তুই তুই দাঁত বের করে হাসবি না, তো দাঁত বের করে হাসলে জিনিসটা সুবিধা লাগে না, তুই দাঁত বন্ধ করে হাসবি, এরপর থেকে তো আর কি। যাই হোক, সো এনিওয়ে, মুভিং অন, ঠিক আছে। তো এবার বলতেছে যে এটা গতিশীল কণার শক্তি স্থির অবস্থার শক্তির কত গুণ বলতো, 1.5 গুণ হলে কণাটির বেগ কত, ঠিক আছে। সো গতিশীল যে কণাটা আছে ওটার অবস্থা, স্থির অবস্থার শক্তি 1.5 গুণ। এখন দেখো শক্তি মানে কিন্তু গতিশক্তি না, শক্তি মানে কিন্তু গতিশক্তি না, এই শক্তি মানে টোটাল শক্তি। টোটাল শক্তিটা কত হবে, টোটাল শক্তি হয়ে যাবে এমসি স্কোয়ার, বুঝছো, টোটাল শক্তি এমসি স্কোয়ার। আর স্থির অবস্থায় শক্তি কি, স্থির অবস্থায় শক্তি যেটা হবে সেটা তো হচ্ছে এম নট সি স্কোয়ার, তাই তো। তাহলে সেটা বলছে যে এমসি স্কোয়ার ইকুয়ালস টু 1.5 ইন্টু এম নট কত হইতেছে সি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা সি স্কোয়ার বাদ দিতেছি, সি স্কোয়ার বাদ দেই, সো সি স্কোয়ার বাদ দেই, সেখান থেকে হইতেছে এম ইকুয়ালস টু লিখতে পারবো এম নট রুট ওভার 1 কত বলতো ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1.5 হইতেছে কি বলতো এম নট। তো সেখান থেকে হচ্ছে এম নট কাটা, এম নট কাটা, সেখান থেকে আমি কার মান বের করতে পারবো বলতো, ভি এর মানটা এখান থেকে বের করে ফেলবো, তাহলে আমরা এখান থেকে কণাটার বেগ পেয়ে যাব। শোনো, শক্তি যখন বলবে তখন বুঝাবে টোটাল শক্তি এমসি স্কোয়ার, আর স্থির অবস্থা শক্তি কত হয়ে যাবে এম নট কত হইতেছে বলতো সি স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো আশা করি হচ্ছে সোফার যা যা বলছি মোটামুটি সব বুঝছো। চলো এখন আমরা একটা ব্রেক নিই, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ পড়াশোনা করছি। 11টা এখন 38 বাজে, 11টা হইতেছে আমাদের 38 বাজে, আমরা হইতেছে 11টা 45 পর্যন্ত একটা ব্রেক নেই। আমরা আবার 11টা 45-এ কি আসবো বলতো, সরি এটা এম হবে, প্রতিদিন এক ভুল করি, সো এম, একটা ব্রেকে চলে গেলাম আমরা।
আহ হ্যাঁ, যে আমাকে একজন কোশ্চেন করছিল, ভাই এটা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করা যাবে না কেন? এটা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে হইতেছে করা যাবে না কেন? ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে কেন করা যাবে না আমি তোমাকে বলি। যেহেতু স্যার মানে আব্দুর রহমান কোশ্চেন করছে, অনেকবার কোশ্চেনটা করছে, আমি যাওয়ার আগে হইতেছে মুভ অন করার আগে এটা বলে যাই। তুমি যদি ভরবেগের সূত্র খাটাও তাহলে এটা তো এরকম আসবে, এটার বেগ শূন্য, আর এই জিনিসটা যে আছে সেটার বেগ হয়ে যাবে এম ইন্টু √3 ডিভাইডেড বাই 2c, মাইনাস চলে আসবে মাইনাস, আচ্ছা মাইনাসটা এখানে দিও না, এখানে দাও, সমান সমান চলে আসবে জিরো। তো তোমার ভরবেগ শূন্য খাটালে তুমি তো বাইর করবে জিরো ইকুয়ালস টু জিরো। তো জিরো ইকুয়ালস টু জিরো বাইর করা তো ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা মানে আব্দুর রহমান কোশ্চেন করছে, কোশ্চেনের উত্তর পাইছো কিনা আমাকে বলো, ঠিক আছে? তো সো এখান থেকে হইতেছে এটা ইজিলি বুঝছো কিনা আমাকে বললো, যে কোশ্চেন করছো। ঠিক আছে, সো এখান থেকে হইতেছে লাগবে না। এবার আব্দুর রহমান ডি ব্রগলির ভরবেগের সূত্র। আব্দুর রহমান আমার মনে হয় তুমি হচ্ছে কনসেপ্ট না বুঝে আন্দাজে ঢিল মারতেছো। হ্যাঁ, আন্দাজে ঢিল মারার কোনো লাভ নেই, আন্দাজে ঢিল মারলে ফিজিক্স এর ম্যাথ হবে না। ডি ব্রগলি ভরবেগের সূত্র দিয়ে তুমি কেমনে করবা? এর সাথে তুমি ল্যামডা কই পাইলা? কিছু হইলো? তো হইলো না, ঠিক আছে। বাট আমি ভাবছিলাম তুমি এটা বলতেছো, এটা তো হবে না, এটা তো জিরো ইকুয়ালস টু জিরো চলে আসবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ওইটা গেল। তারপর এবার হচ্ছে অয়ন বলছে, ভাই আপেক্ষিকতায় তো ভেলোসিটি কনস্ট্যান্ট এবং লেংথ কমে টাইম বাড়ে, এসটি কমে বেগ কনস্ট্যান্ট ও প্রপোর্শনাল থাকে। অয়ন, এটা তো আমরা আগেই ডিসকাস করলাম না, ওটা তো প্রপোর্শনাল থাকে, যে ভি ইজ রিলেটিভ ভেলোসিটি সামন, মানে কোনো কিছু যদি তোমার সাপেক্ষে যেই বেগে গতিশীল ওর সাপেক্ষেও তুমি একই বেগে কি হইতেছে বলো তো, গতিশীল, ঠিক আছে। ওকে, যাই হোক, আম, ঠিক আছে। সো এই যে এইটুকু হইতেছে গেল, আর এটুকু হইতেছে গেল, আর কিছু বলা গেল না, ঠিক আছে। তো আমরা র্যান্ডম ওয়ার্ড থ্রো করি না, আমরা একটু চিন্তা করি, চিন্তা করে হইতেছে দেখি যে আমাদের আসলে প্রশ্নটা আর উত্তরটার সাথে কোনো মানে মিল আছে কিনা, ঠিক আছে। র্যান্ডম ওয়ার্ড থ্রো করলে তো পারবা না তুমি, ভাই, ঠিক আছে। ওকে, এনিওয়ে মুভিং অন ফ্রম দ্যাট, এটা হচ্ছে ফোটন সংক্রান্ত কি হইতেছে বলতো সমস্যা। ফোটন সংক্রান্ত সমস্যা ই হয়ে যাবে কত, এইচ এফ, এইচ হয়ে যাবে এইচ ইন্টু সি বাই কত হয়ে যাবে বলতো, ল্যামডা। এটা তো অলরেডি আমরা জানি, ঠিক আছে। এরপরে বলছে যে একটা পারদের বাষ্প একটা তরঙ্গ দৈর্ঘ্যের 140 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুইটি ফোটন কি করে বলতো, নিঃসরণ করে। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 180.5 ন্যানোমিটার হলে অপর ফোটনটি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? খুবই সহজ। আমরা জানি হইতেছে আমাদের যে ফোটন যেটা আছে, ফোটন যেটা হইতেছে শুষে নেয় সেটা এনার্জি মনে করে হইতেছে E1, আর যে দুইটা ফোটন নির্গত করে তার এনার্জি হইতেছে E2 আর হইতেছে E3। তাহলে টোটাল এনার্জি কত হয়ে যাবে, E2 আর E3। সো আমরা জানি হইতেছে শুষে নিয়ে নির্গত করে, তার মানে হইতেছে E1 ইকুয়ালস টু কত হয়ে যাবে বলতো, E2। তার মানে হচ্ছে শুরুতে আমার কত আসবে, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান ইকুয়ালস টু চলে আসবে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা টু। এখান থেকে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই কত হয়ে যাবে আমাদের ল্যামডা থ্রি। তাহলে এইচ সি কাটা চলে যাবে, ল্যামডা ওয়ান যেটা হবে এখান থেকে হচ্ছে ল্যামডা ওয়ান যেটা আসবে সেটা হচ্ছে 140 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে বলতো, -9 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা টু, সেটা হচ্ছে 180.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে বলতো, -9। সো 1 ডিভাইডেড বাই এটা হচ্ছে কত বলতো, ল্যামডা থ্রি। সো এখান থেকে তুমি কি করবে, যে এইচ সি কাটা দিয়ে দিলাম, সেখান থেকে কি পাবে বলতো, ল্যামডা থ্রি। সো এটা তোমার কাছে অনেকের কাছে মনে হতে পারে, ভাই আপনি কেন হইতেছে E1 ইকুয়ালস টু E2 প্লাস E3 দিচ্ছেন? এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। এটা হচ্ছে আমরা কি করছি, শক্তির সংরক্ষণ যে শীলতা আছে সেটা প্রয়োগ করছি। শক্তির সংরক্ষণ যে শীলতা আছে সেই সূত্রটা হইতেছে প্রয়োগ করছি, যে শুরুতে এবং শেষে আমার কি থাকবে বলতো, শক্তিটা কি থাকবে বলতো, সেম থাকবে, E1 ইকুয়ালস টু E2 প্লাস কত হয় বলতো, E3। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য থেকে অন্য তরঙ্গ দৈর্ঘ্য কি করে বলতো পেয়ে গেলাম, ঠিক আছে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে দেখি আমরা এক্স রে নির্গত সংক্রান্ত প্রবলেম। তো এক্স রে তে কি হয়, এটা হচ্ছে এক্স রে যন্ত্র, এই যন্ত্রটা হচ্ছে এক্স রে যন্ত্র। তো এক্স রে যন্ত্রের মধ্যে এখানে একটা জিনিস থাকে, এটাকে বলে হচ্ছে ক্যাথোড বলে, বুঝছো, এটাকে ক্যাথোড বলে, আর এটাকে হচ্ছে অ্যানোড বলে। তো যন্ত্রের ডিটেলস আসলে দরকার নেই, যন্ত্রটা কেন দিলাম, ওই যে আগের আগের ক্লাসে একজন জিজ্ঞেস করছে, ভাই কুলিজনাল দেখতে কেমন।
কুলিজ নল তো মানে কুলিজ নল হচ্ছে যেটাতে আসলে এক্স রে উৎপন্ন করা যায়, এই জন্য ক্লাসের মাঝখানে গ্যাপের মধ্যে এই ছবিটা এখানে বসাই দিছি ভাইয়া। তো এটা ইম্পর্টেন্ট না, যেখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে ইলেকট্রন গুলা আসলে যায়, এই ইলেকট্রন গুলা এই ক্যাথোড থেকে আবার ইলেকট্রন গুলো মুক্ত হয়, মুক্ত হয়ে করে কি অ্যানোডে কি করে বলতো আঘাত করে। এই অ্যানোডে আঘাত করলে ইলেকট্রন গুলা শক্তি হারায়া এই শক্তিটা কারে দিয়ে দেয়, শক্তিটা এক্স রে হিসাবে কি করে বলতো চলে যায়। তাহলে আমার যেটা হয় যে ইলেকট্রনটা হইতেছে এটা বিভব পার্থক্যের কারণে গতিশীল হয়, সেটা ই ইন্টু ভি, যেখানে ভি হইতেছে আমার বিভব পার্থক্য, ভি হইতেছে আমার বিভব পার্থক্য, ভি হইতেছে আমার বিভব পার্থক্য। আর এটা হয়ে যাবে কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ হইতেছে এম ভি স্কোয়ার, যেখানে এম হইতেছে কি ইলেকট্রনের গতিশক্তি, এটা কার, ইলেকট্রনের গতি শক্তি, ঠিক আছে, ইলেকট্রনের গতি শক্তি, সরি এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে টোটালটা হইতেছে ইলেকট্রনের গতি শক্তি, আমি এভাবে না লিখি এভাবে লিখি, এটা হইতেছে আমার ইলেকট্রনের গতি শক্তি সমান সমান হয়ে যাবে এক্স রে যতটুকু এনার্জি নেয়, এক্স রে এর এনার্জি, ঠিক আছে, এক্স রে এর শক্তি। সো এক্স রে এর কি হইতেছে বলতো শক্তি, এখন এক্স রে এর শক্তি সমান সমান কত হবে, এইচ এফ হয়ে যাবে, কারণ এক্স রে হইতেছে কি বলতো এটা ফোটন, এটা আছে এইচ এফ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স রে এর ফর্মুলা আর কি। তো দেখো এখানে কি হইতেছে, প্রথম অঙ্কটা দেখো, বলছে এটা কুলিজ নলে এইচ ডিভাইডেড বাই ই, যেখানে এইচ হইতেছে প্লাঙ্কস কনস্ট্যান্ট আর ই হইতেছে কি বলতো ইলেকট্রনের চার্জ, এত কিলোভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রন অ্যানোডে কি করা হলো, নিক্ষেপ করা হলো। ওই যে অ্যানোডে কি করা হয়েছে বলতো, নিক্ষেপ করা হলো। এই যে এখানে আমার ইলেকট্রন ছিল, ইলেকট্রন গুলা কি করছে বলতো, অ্যানোডে গিয়ে কি করছে বলতো, আঘাত করছে। এই যে ইলেকট্রন গুলা আছে, ইলেকট্রন গুলা অ্যানোডে গিয়ে কি করবে বলতো, আঘাত করবে। আচ্ছা, সো ইলেকট্রনটা যদি অ্যানোডে কি করে বলতো, আঘাত করে, এই যদি অ্যানোডের সংঘর্ষে এক সংঘর্ষে ইলেকট্রন তার সমুদয় শক্তি হারায়, তো শক্তি হারায় কি করবে, শক্তি হারায় এটা এক্স রে কে দিয়ে দিবে, এই যে এক্স রে কে দিয়ে দিবে, এই যন্ত্রটাকে বলে কুলিজ নল বলে, বুঝছো। তো শক্তি হারায়, তবে নিশ্চিত একক এক্স মানে এক্স রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত আর কম্পাঙ্কই কত হবে, মানে কম্পাঙ্কই কত হবে, বুঝতে পারছো, এটার কম্পাঙ্কটাই কত হবে প্লাস এটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা হইতেছে প্রশ্ন। আচ্ছা, করে ফেলি জিনিসটা, করে ফেলি। তাহলে আমরা জানিতেছে ই ইন্টু ভি, ই ইন্টু ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার সমান সমান হইতেছে এইচ এফ, এটা হচ্ছে এক্স রে শক্তি। তো আমার তো হাফ এম ভি স্কোয়ার দরকার নেই, আমার তো ই সরাসরি দিয়ে দেওয়া, ই ইকুয়ালস টু কত, এইচ ডিভাইডেড বাই ই ইন্টু কত হইতেছে 10⁻16 ইকুয়ালস টু হইতেছে এইচ ইন্টু কত হইতেছে বলতো এফ। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে এফ এর মান চলে আসে 10 কত চলে আসে আমার 16 হার্জ, 10⁻16 হার্জ। এখানে যদি 10⁻16 হার্জ হয় তাহলে আমাদের হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে ল্যামডা ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এফ, তাহলে সি এর মান কত আসতেছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে 10 কত হবে 16, তাহলে এখান থেকে চলে আসবে আমার 3 ইন্টু 16, আমি এখানটা ভুল করছি, 10⁻³ হবে। কেন 3 হবে, এখানে আমি একটা ভুল করছি, সরি, যে এখান থেকে 3 হবে কারণ এখানে বলে দেওয়া আছে কিলো ভোল্ট, এই যে এখানে বলে দেওয়া আছে কি বলতো কিলো ভোল্ট বলে দেওয়া, এই জন্য 10 কি আসবে বলতো 3 আসবে। তাহলে এখানে আসবে 10⁻19, এখানে আসবে 10⁻19, তো সেখান থেকে আমার এইখানে মান যদি আমি বসায় দিই ফাইনালি 3 ইন্টু 10⁻11 কি আসবে বলতো মিটার। তাহলে এটাই কি হয়ে যাবে বলতো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটাই হয়ে যাবে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আশা করি এটা সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নেই এটাতে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো ওই যে কিলোভোল্টটা ভাই ঠিক করে দিছি, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ওই যে ভাইয়া ভুলে কিলোভোল্টটা লক্ষ্য করে নি, ঠিক আছে, ওকে। পরের ম্যাথটা দেখি, পরেরটা আমি হচ্ছে কি আইনস্টাইনের কি হইতেছে বলতো আলোক তড়িৎ কি হইতেছে বলতো সমীকরণ, এই যে আইনস্টাইন হইতেছে তোমার আলোক তড়িৎ কি হইতেছে বলতো সমীকরণ। শামসুর বলছে ভাই ফোটনের তো ভর নাই, তাহলে ভরবেগ থাকে কিভাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হইতেছে এরকম যে আমাদের ফোটনের নিশ্চল ভর নাই, রেস্ট ম্যাস নাই, ঠিক আছে। ফোটনের কিন্তু ঠিকই ভরবেগ আছে, ওই যে তোমার ডি ব্রগলি ইকুয়েশন থেকে বের করা যায়, বাট ওটা তো এখন আমরা ডিসকাস করতেছি না। আর শান্ত একটা কোশ্চেন করছে, এটা খুব একটা কমন কোশ্চেন ভাইয়া, আমি এখানে কেন কি জানি বলে ইয়া করলাম না, মানে হাফ এমবি স্কোয়ার কেন ইউজ করলাম বলো তো, এখানে কেন হাফ এমবি স্কোয়ার ইউজ করলাম,
কেন হইতেছে আমি ইউজ করলাম না, ওই তোমার রিলেটিভিস্টিক ফর্মুলা ইউজ করলাম না, mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার? এটা খুবই একটা কমন কোশ্চেন। পান্থ বলতেছে আমার ভাই ভালো ভালো কোশ্চেন গুলো আপনি স্কিপ করে যান। পান্থ করো, তোমার ভালো কোশ্চেন দেখি, কোনটা ভালো কোশ্চেন আমাকে একটু বল, আমি দেখি। আমি তোমার প্রশ্ন আসলে দেখিই নি পান্থ, এই প্রথম দেখলাম। এখানে হইতেছে ভি এর মান কি হইতেছে বলতো, কম, ভেলোসিটি অনেক কম। ঠিক আছে, ভেলোসিটি এতই কম যে ভেলোসিটি এখানে তোমার হাফ এমভি স্কয়ার সূত্র কি হবে, অ্যাপ্লিকেবল হবে, তাই তো। ভি এর তুলনায় সি এর কি হইতেছে বলতো, অনেক কম, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা। সো ওকে, সো যে সৌরভ বসুর নামটা বলতে, আচ্ছা বলে দিলাম। আই ফিল লাইক আরজে, উদ্ভাসে ক্লাস নেওয়াটা ইট ফিলস লাইক আরজে, মানে আরজের মতন হয়ে গেছে ব্যাপারটা। এনিওয়ে, সো এটুকু তো আশা করি হইতেছে বুঝছো। ঠিক আছে, এইটুকু হইতেছে আশা করি বুঝছো। আচ্ছা, তারপর বলতেছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ আমরা দেখি। আইনস্টাইনের আলোক সমীকরণ কি বলে, একটা লাইট আসে, লাইটটা কি করে বলতো, ইলেকট্রন কি করে বলতো, নির্গত করে। তো আমাদের ফর্মুলাটা হইতেছে এরকম, আমাদের এখানে ফর্মুলাটা হইতেছে এরকম যে ই ই হইতেছে ফোটন যেটা আসে, ইকুয়ালস টু এইচ এফ, সমান সমান হইতেছে এইচ এফ নট। সেখানে এফ নট কি হইতেছে আমার সূচন কম্পাঙ্ক, এফ নট কি হইতেছে আমাদের সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক, কম্পাঙ্ক, প্লাস কত আসবে বলতো, প্লাস হাফ কত আসবে বলতো, এম ভি স্কোয়ার। এই এম ভি স্কোয়ার কি, এই এম ভি স্কোয়ার হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। আবারও সেম কোশ্চেন, কেন এই সূত্র ইউজ করতেছি, কারণ হচ্ছে গতিশক্তির মান কম, ইলেকট্রনের গতি শক্তি, ইলেকট্রন হইতেছে গতি শক্তি। ঠিক আছে, আচ্ছা, সমান সমান, সমান সমান হয়ে যাবে কি হইতেছে কি বলতো, হাফ, সরি এটাকে লেখা যায় এইচ এফ নট, প্লাস এটাকে আবার নিবৃত্তি বিভবের মাধ্যমেও লেখা যায়, যে নিবৃত্তি যে বিভব আছে সেটার মাধ্যমেও কি লেখা যায় বলতো, লেখা যায় ই টু ভি। এই ভি কি, এই ভি হইতেছে আমাদের নিবৃত্তি বিভব। তো নিবৃত্তি বিভব হইতে সর্বোচ্চ, সর্বোচ্চ যে বিভবেও, সর্বোচ্চ যে বিভব পার্থক্য করলে মানে সব মানে যে বিভব পার্থক্য, সরি, যে বিভব পার্থক্যে সর্বোচ্চ গতির ইলেকট্রনটাও কি করে বলতো, ক্যাথোডে ফেরত চলে আসে, মানে যেখান থেকে নির্গত হচ্ছে সেই পাতে ফেরত চলে আসে, এটাকে আমরা কি বলি বলতো, নিবৃত্তি বিভব বলি। তাহলে এটা হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ কি হইতেছে বলতো, সমীকরণ। এটাই আমাদের আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলতো, যদি আপতিত তরঙ্গ দৈর্ঘ্য এফ ইজ লেস দেন এফ নট হয় তাহলে কি ঘটবে? যদি সূচন কম্পাঙ্কের তুলনায় আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য কি হয় বলতো, কম হয়, তাহলে কি ঘটে? চ্যাট বক্সে বলে দাও দ্রুত। ঠিক আছে, আচ্ছা পান্থ কি বলছে, কোন জিনিস যদি, আচ্ছা পান্থ কোশ্চেনটা উপরে চলে গেছে। তোমার কোশ্চেনটা তো এখন ইয়ার রিলেটেড না, কি জানি বলে, এখন টপিক রিলেটেড না পান্থ, এই জন্য মনে হয় তোমারটা মিস যাইতে আছে প্রত্যেকবার, তো অন্য কিছু কোশ্চেন করতেছো। তো এটা লাস্টে দিয়ে কইরো, তোমার যেহেতু তুমি যেহেতু অনেক বলছো যে তোমার কোশ্চেন স্কিপ করে যেত, লাস্টে দিয়ে কইরো, বলবো না তখন, আগে যেগুলা পড়ি সেগুলা। সো এখান থেকে কি হবে, এফ লেস দেন কি হইতেছে, এফ নট হলে কোনো কি হবে না, ফোটন নির্গত হবে না, ফোটন নির্গত হবে না, ফোটন নির্গত হবে, সরি ফোটন কি বলি, ইলেকট্রন নির্গত হবে না, সরি। সো এটা কি হবে, ইলেকট্রন নির্গত হবে না যদি এফ ইজ লেস দেন কি হয় বলতো, এফ নট হয়। তো চলো সিম্পল একটা ম্যাথ করে ফেলি আমরা, সিম্পল একটা ম্যাথ করে ফেলি, তাহলে বুঝতে পারবো জিনিসটা। তো আমাকে বলছে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের এইচ সি ডিভাইডেড বাই 3 তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি 2.5 ইলেকট্রোভোল্ট কার্য অপেক্ষক বিশিষ্ট একটি বস্তুর পৃষ্ঠে আপতিত হয়, একটি ইলেকট্রন কি করে বলতো, নির্গত করলো। ইলেকট্রনের বেগ কত বের কর। আচ্ছা, তো দেখি ইলেকট্রন যদি বেগ করতেছে বের করি, তো বেগটা কিভাবে বের করব, প্রথমে বের করতে হবে আমার এনার্জি বের করতে হবে। তাহলে এনার্জি কত হবে, ই ইকুয়ালস টু হয়ে যাবে হইতেছে আমাদের এইচ এফ, এইচ এফ, তাহলে ই ইকুয়ালস টু এইচ এফ, তাহলে এইচ এফ সমান সমান হচ্ছে সি ডিভাইডেড বাই কি হবে, ল্যামডা। আবার এখান থেকে লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই 3 ই, 3 ই। তাহলে সেখান থেকে কি হয়ে যাবে, এইচ সি এইচ সি কাটা, সেখান থেকে আমাদের এইচ সি এইচ সি কি চলে যাবে কাটা, সেখান থেকে অ্যান্সার চলে আসবে কত, 3 ই। তাহলে এটা হয়ে যাবে 3 ই জুল, 3 ই জুল, এনার্জি কত হবে, 3 ই জুল। তাহলে আমি যদি এটাকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে এটা ইলেকট্রনের চার্জ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ইলেকট্রোভোল্টে যদি আমি কনভার্ট করতে চাই,
তাহলে এটা কি করতে হবে, ই দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ই দিয়ে যদি ভাগ দিই, আমার ফাইনালি যে এনার্জিটা আসবে সেটা হচ্ছে 3 ইলেকট্রো কি আসবে বলতো, ভোল্ট আসবে। এটা হচ্ছে আমার এনার্জি, এটা হচ্ছে আমাদের এনার্জি। আর তাহলে আমার যে ইলেকট্রনের যে গতিশক্তি বেগ হবে হাফ এমভি স্কোয়ার। আবারও কেন হাফ এমভি স্কোয়ার ইউজ করতেছি, কারণ বেগের মান অনেক কম। সেখান থেকে আসবে ই, মাইনাস আসবে এইচ এফ নট। সেখানে এইচ নট এর মান কত আসতেছে আমার, 3 ইলেকট্রোভোল্ট মাইনাস হইতেছে 3 ইলেকট্রোভোল্ট মাইনাস হইতেছে এইচ এফ নট। এইচ এফ নট এর মান কত, 5 ইলেকট্রোভোল্ট, কার্যপেক্ষক বলে দিছে। তাহলে সেখান থেকে হইতেছে হাফ ইনটু হইতেছে আমাদের এম, এম এর মান হইতেছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইনটু হইতেছে ভি স্কয়ার ইকুয়ালস টু আসবে 0.5 ইনটু 1.6 10 টু দি পাওয়ার -19। তাহলে সেখান থেকে আমি কার মান পেয়ে যাব, সেখান থেকে আমি ভি এর মান পেয়ে যাব। এই জায়গা থেকে আমি ভি এর মান পেয়ে যাব এত মিটার কি হইতেছে বলতো পার সেকেন্ড। এটা হইতেছে আমাদের কি এত মিটার পার সেকেন্ড। এটা হইতেছে আমাদের কি হয়ে যাবে বলতো, বেগ। এই জিনিসটা আমাদের ফাইনালি কি হয়ে যাবে বলতো, বেগ, ইলেকট্রনের বেগ। ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝছো, কারো কোনো একটু সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, নিবৃত্তি বিভব। বলছে যে ধাতব পৃষ্ঠে হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত বিভবের মান 0.96 ভোল্ট হবে। নিবৃত যে বিভবটা আছে সে বিভবের মান কত হবে, 0.96 ভোল্ট হবে। তো দেখি এখানে আমাদের যে আমরা দেখি এখানে তো আমাদের সর্বাধিক বেগ কত হইতে হবে, সর্বাধিক বেগ হইতেছে আমার হাফ হাফ এম ভি ম্যাক্স, ভি ম্যাক্স স্কয়ার। ওটা কত হয়ে যাবে, ই ইনটু ভি। কারণ ভি এর সংজ্ঞাই কিন্তু এইটা, সংজ্ঞাই হইতেছে এটা যে সর্বোচ্চ সর্বাধিক বেগ কত হলে আমার কি হবে বলতো, ইলেকট্রনের নিঃসরণ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, নিঃসরণ ঠিক বন্ধ হবে না, মানে হইতেছে ওই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, এভাবে বলা উচিত। তাহলে এখান থেকে তো আমরা সবকিছু জানি, আবারও মান বসায় দিবা। 9.11 10 to the power -31 into V max square into electrovolt হচ্ছে কত 1.6 10 to the power হচ্ছে -19 into V, V এর মান কত 0.96। তাহলে এখান থেকে কি বসাবো আমরা, V max পেয়ে যাব। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি। একদমই সহজ, কোনোই প্যাচ নাই, সিম্পল একদম ম্যাথ। তুমি ইয়া দেখবা, বেগ দেখবা, নিবৃত্ত বিভব দেখবা, এটা থেকে অ্যান্সার বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। ওই তো অনেকে অ্যান্সার জানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। 5.81 10 টু দি পাওয়ার কি হচ্ছে বলো তো, 5। ঠিক আছে, 5.81 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। থ্যাংক ইউ, ওকে। আচ্ছা, সো এটুকু বুঝছি, আশা করি এইটুকু যা যা বলছি ওটা বুঝছি। এরপর সামনে কি আছে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা জানি, ডি ব্রগলির তরঙ্গ কত হবে, ল্যামডা ইকুয়ালস টু কত হইতেছে এইচ ডিভাইডেড বাই এমভি। কোনো প্যাচ নাই, তো এটার ম্যাথটা দেখে ফেলি। বলছে যে এই যে এখানে বলছে যে ভর দিয়ে দিছে একটা ইলেকট্রনের, যে এম দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে, বলছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। তাহলে এখান থেকে কত হবে, ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই কত হয়ে যাবে আমাদের এমভি। তাহলে এইচ এর মান কত, 6.63 10 টু দি পাওয়ার হচ্ছে -34 ডিভাইডেড বাই এম 9.11 10 টু দি পাওয়ার -31 ইনটু হয়ে যাবে আমার কত, 2.5 10 টু দি পাওয়ার কত আসবে বলতো, 6। শেষ, এত মিটার। এই তো, এটাই আমাদের উত্তর। এটি কি হইতেছে বলতো, ডি ব্রগলির কি হয়ে যাবে বলতো, তরঙ্গ দৈর্ঘ্য। এটাই হবে আমার ডি ব্রগলি যে আছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য। শেষ, এইখান থেকে আর জটিল কিছুই আসবে না, একদমই সিম্পল জিনিসপত্র আসবে। ঠিক আছে, ওকে, ফাইন। এরপরে হইতেছে কম্পটন ক্রিয়া পড়বো। কম্পটন ক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কম্পটন ক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। কম্পটন ক্রিয়াতে কি বলছে, যে এখানে একটা ফোটন থাকে, এই ফোটনটা আসতে থাকে, যে এই ফোটনটাকে বলা হয় ইনকামিং ফোটন। সো ইনকামিং যে ফোটনটা আছে এটা তরঙ্গ দৈর্ঘ্য মনে করো ল্যামডা। আর যেই ফোটনটা, এই ফোটনটা কি করবে, একটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে ফোটনটা একটা দিকে কি করবে বলতো, চলে যাবে। তো এটাকে বলে স্ক্যাটার্ড ফোটন। ঠিক আছে, বিক্ষিপ্ত কি হইতেছে বলতো, ফোটন। এটা হইতেছে ল্যামডা প্রাইম। তো ল্যামডা হইতেছে ইনকামিং ফোটন, আর ল্যামডা প্রাইম হইতেছে কি বলতো, স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত কি হইতেছে বলতো, ফোটন।
ইটস জাস্ট লাইক তুমি যদি ক্যারামের মধ্যে কি করবে বলো তো, ক্যারাম দিয়ে কি করো মানে ক্যারামের মধ্যে স্ট্রাইকারটা দিয়ে ছোট ছোট গুটিগুলারে কি করো বলো তো, আঘাত করো। এখানেও ফোটন দিয়ে এই যে আমার যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটারে কি করে বলো তো, আঘাত করে। ইলেকট্রনটাকে আঘাত করলে ইলেকট্রনটা একদিকে চলে যায়, আর আমার এই ফোটনটা কি করে বলতো, আরেক দিকে চলে যায়, এবং এতে আমার ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। তাই আমার যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমার পরিবর্তিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এটা হচ্ছে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, সমান সমান এইচ ডিভাইডেড বাই এম নট সি, যেখানে এম নট কি হচ্ছে নিশ্চল ভর, ইকুয়ালস টু 1 মাইনাস কত আসবে, কস কত, থিটা। ঠিক আছে, যে থিটা হচ্ছে কত কোণে কি হইতেছে আমার বিক্ষিপ্ত হয়ে গেছে। তো এটা কি বলা হয়, কম্পটন ক্রিয়া। তো কম্পটন ক্রিয়া আমরা দেখি, আসলে কম্পটন ক্রিয়ার ম্যাথ দেখি, ম্যাথ কি আসছে। এই ম্যাথটা বুয়েটে আসছিল, এই যে ম্যাথটা আমাদের বুয়েটে আসছিল। আচ্ছা, তো এই ম্যাথটা হচ্ছে দেখো, বলছে যে 0.4 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন স্থির অবস্থায় থাকা ইলেকট্রনের সাথে সংঘর্ষে কি হয়েছে বলতো, লিপ্ত হয়েছে। তাহলে ফোটনটি পূর্বের গতিপথের সাথে 150 ডিগ্রি কোণে কি হয় বলতো, বিক্ষিপ্ত হয়। বলছে ফোটনের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমটা খুবই সহজ, বলে দাও তো ফোটনের বেগ কত হবে, ফোটনের বেগ কত হবে, চ্যাট বক্সে আমাকে জানায় দাও। ফোটনের বেগ কি হবে বলতো, সি, ভেরি গুড। ফোটনের বেগ তো আর চেঞ্জ হবে না, এটা কত হয়ে যাবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে বলতো, 8 মিটার কত আসতেছে বলতো, পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ফোটনের বেগ। এবার তরঙ্গ দৈর্ঘ্য বের করি, চলো। তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই এম নট সি, 1 মাইনাস কত আসবে বলতো, কস থিটা। তাহলে এখান থেকে ল্যামডা প্রাইম, তো হচ্ছে ল্যামডা কত আসবে, 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 8, 6.63, 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস কত হইতেছে বলতো, 34, ডিভাইডেড বাই কি হচ্ছে 6.34। এখান থেকে আমার কি আসতেছে দেখো তো, আমার কত, এম নট সি। এম নটটা কার হবে, এম নট কিন্তু এটা ইলেকট্রনের, এটা কিন্তু আমি একটু কালার দিয়ে লিখি, এটা কিন্তু ভুললে হবে না। এম নটটা কিসের বলতো, ইলেকট্রনের। ইলেকট্রনের কত, 10 টু দি পাওয়ার মাইনাস কি হইতেছে বলতো, 10 টু দি পাওয়ার ইলেকট্রনের। ঠিক আছে, RT1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখান থেকে সি, সি যেটা আছে, তো সি যেটা আছে, সি এর মানটা কত আসবে, এখান থেকে সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হইতেছে 8 ইন্টু 1 মাইনাস কত আসবে, কস 150, 150। তাহলে এখান থেকে আমরা সলভ করলে আমরা কার মান পেয়ে যাব, ল্যামডা প্রাইমের কি পাবো বলতো, মান পেয়ে যাব। তাহলে এত কি হবে বলতো, মিটার। এত হইতেছে মিটার, এত তরঙ্গ দৈর্ঘ্য কি করে বলতো, বের করা। ঠিক আছে, তো যে আমাকে অনেকে অ্যান্সার জানাই দিছে, আমি একটু লেখা দিই, আসলে জীবন অনেকবার অ্যান্সার আমাকে জানাই দিছে, 0.4045 ন্যানোমিটার। রবিনও জানাই দিছে আমাকে, রবিউল জানাই দিছে, মেহেদি জানাই দিছে, অনেকেই জানাই দিছে। ঠিক আছে, সবার নাম আর বলতে পারা গেল না। ঠিক আছে, ওকে, হ্যাঁ মুশফিক, ইটস লাইক আরজে। আমি আরজে হইতেও পারি, ঠিক আছে ভাই, ভয়েসটা একটু সুবিধার না, ভয়েসটা মনে করো ইয়া করে ফেলবো, সমস্যা নাই। অনেক সফটওয়্যার আছে তো, যে গান টান বানায়, যে এরকম কিছু ভয়েস চেঞ্জার তো আছে, কোন ফ্রিকোয়েন্সি ভাল লাগে ওই রকম ওইভাবে চেঞ্জ করে নেওয়া যাবে। যাই হোক, সো এখান থেকে 0.405 কে দিতেছে বলতো ন্যানোমিটার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সো এটুকু তো গেল, বুঝলাম সবাই, সমস্যা নেই। এবার হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়বো আমরা। ঠিক আছে, অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি হবে, অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি হয়ে যাবে, এই যে বিক্ষিপ্ত হয় যে, এই যে 150 ডিগ্রি। ওকে, সো এবার হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের হচ্ছে কি হইতেছে বলতো, কি হয়, হ্যাঁ ওই যে সবাই বলতেছে হিরো আলমের মতন, রাইট। সো ওইরকম, যদিও আমি গানটা শুনি নাই, তোমরা কেউ শুনে থাকতে পারো, বাট আমি আসলে ওর গানটা শুনি নাই। ওর এগেইনস্টে আমার কোনো কিছু নাই, বাট গান গাওয়া তো একটা মানুষ তো সব করতে পারে না, তাই না, কোনো দরকারও নাই তো একটা মানুষের সব করতে পারার। যাই হোক, এটা বলতেছিলাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, সো এখান থেকে হইতেছে কি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইন্টু এইচ ডিভাইডেড বাই 4 পাই। ঠিক আছে, সো এটা হচ্ছে গেল। এবার হইতেছে আমরা করব কি, এখান থেকে মনে করো ইলেকট্রন একটা আছে, একদম সোজা কোশ্চেন।
এই ডেল্টা এক্স কি, ডেল্টা এক্স হইতেছে আমার অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল্টা পি হইতেছে আমার ভরবেগের অনিশ্চয়তা, আর এইচ তো প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর 4 পাই তো 4 পাই, যাই হোক ঠিক আছে। সো এবার দেখো ইলেকট্রনটা কত, 10⁻⁻10 মিটার দৈর্ঘ্যের একটি বাক্সে আবদ্ধ আছে। তো ব্যাপারটা দিয়ে বুঝাইতেছে, আমরা অ্যাজিউম করতেছি, এখানে অ্যাজাম্পশন হইতেছে আমাদের বাক্সটা ওয়ান ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে। আমাদের বাক্সটা হইতেছে ওয়ান ডাইমেনশনাল। তো আমাদের বাক্সটা যদি ওয়ান ডাইমেনশনাল হয়, এটার মধ্যে আছে, তার মানে ডেল্টা এক্স আমি জানি, ডেল্টা এক্স কত, 10⁻⁻10 মিটার, এটার মধ্যে কোন একটা জায়গায় আছে। মানে আমরা জানিতেছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 4 পাই। তাহলে এখান থেকে আমার ডেল্টা পি চলে আসবে ডেল্টা এক্স ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডেল্টা এক্স। এখন আবার খেয়াল করো, ডেল্টা পি ভর তো আসলে অনিশ্চিত হইতে পারে না, অনিশ্চয়তা কার, বেগের। বেগের হইতেছে কি বলতো, অনিশ্চয়তা। তাহলে বেগের অনিশ্চয়তা হলে এমটাকে বাইরে নিয়ে গেলাম, এম ইন্টু ডেল্টা ভি কত হয়ে যাবে, এইচ ডিভাইডেড বাই 4 পাই, কত হয়ে যাবে বলতো, ডেল্টা এক্স। তাহলে শেষ পর্যন্ত আমি যদি মানগুলাকে বসায় দিবা জাস্ট, যে ডেল্টা ভি সমান সমান হয়ে যাবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু এইচ, এইচ এর মান কত, 6.63 10⁻⁻34 ডিভাইডেড বাই 4 পাই, 4 পাই ডেল্টা এক্স হচ্ছে 10⁻⁻10, আর এম এর মান হচ্ছে 9.11, 10⁻⁻ হচ্ছে কি বলতো -31। কারণ আমাকে বলছে সর্বনিম্ন অনিশ্চয়তা বের করতে। তো যখন আমাকে বলবে সর্বনিম্ন অনিশ্চয়তা বের করতে, সর্বনিম্ন, তাহলে ভি এর মান কি হইতে পারে, আমি এটা একটু কপি করি, ঠিক আছে, পুরোটা কপি হয়ে গেছে স্যাডলি, ঠিক আছে। সো এটা তো পুরোটা কপি করতে চাইতেছি না, আমি এইটুকু কপি করে দেখতে পারি কিনা, ও না এইটুকু কপি হয় না, ঠিক আছে। যাই হোক, তো যখন বলছে সর্বনিম্ন, সর্বনিম্ন যখন বলবে তখন তো এটা সমান হয়ে যাবে, সর্বনিম্ন বললে এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে 6.63 10⁻⁻34। আচ্ছা, একজন আমাকে অ্যান্সার জানিয়ে দিচ্ছে, আমি অ্যান্সারটা লিখে দিই, 5.8 10⁻, কি হবে বলতো, 5 মিটার পার কত হচ্ছে বলতো, সেকেন্ড। তখন ইকুয়াল সাইন হবে, কারণ আমাকে কোশ্চেনে কি বলছে, সর্বনিম্ন। তাহলে এর থেকে বড় মানে এই যে এর থেকে হইতেছে সর্বনিম্ন, এই কারণে হইতেছে কত, আমি ইকুয়াল সাইন কি করলাম বলতো, বসাইলাম। তো এটা হইতেছে কি বলতো, আমাদের অনিশ্চয়তা, ঠিক আছে, এটা হইতেছে আমাদের অনিশ্চয়তা। আচ্ছা আচ্ছা অঙ্কুর, হ্যাঁ, আচ্ছা এখানে বোধহয় অনেকে একটা কনফিউশন এরকম যে এই বাক্সের কথা বলেছিল, তো সো বাক্সের ডায়াগোনালটা তো হচ্ছে সব থেকে বড় হয়। আমরা তো বলে দিছি ভাইয়া, অ্যাজিউম 1D ভাইয়া, আমাদের বাক্স হ্যাঁ তো হ্যাঁ, ওয়ান ওইটাই ডাইমেনশনাল। ওইটাই ওইটাই যে অনেকে ভাবছে যে ওই যে ডায়াগোনালটা বের করে নিতে হবে আর কি, যেহেতু এক্স ম্যাক্সিমাইজ করতে হবে। তো ওইটা করতে হবে না, কারণ এখানে বলা আছে যে একটি বাক্সে, হ্যাঁ, যেটা বাক্সতে আমরা ওয়ান ডিমেনশনাল বাক্স ধরে নিচ্ছি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আর করা দরকার। ঠিক আছে অঙ্কুর, থ্যাংক ইউ। আমরা জানি যে ভাইয়া ওরা এই কোশ্চেন করবে, আমি তো মানে কি বলবো, এখন তো চাইস লাইক ইউ নো, হ্যাঁ হ্যাঁ, আর এই চ্যাপ্টারে মানে হচ্ছে, এই চ্যাপ্টারে হচ্ছে তোমার ওদের কোশ্চেন গুলো একটু উইয়ার্ড, মানে সবাই আসলে এমন কোশ্চেন করছে যেগুলো আসলে আনসার করতে গেলে এর আগে একটু থিওরি টিওরি জানা দরকার। তো এই জন্য হচ্ছে যে কোশ্চেন গুলো খুব উইয়ার্ড আসতেছে, বুঝছো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো ওই তো আমি আমাদের হইতেছে কাজ করতে করতে আমি তোমার অ্যাজিউমও করে ফেলাইছি, মানে আমরা এখন এত হয়েছে যে ব্যাপারটা আমরা জানিও যে তুমি কোন কোশ্চেন করবা। হ্যাঁ, তুমি খেয়াল করে দেখলে, ভাইয়ার ক্লাস ফলো করে দেখবা, ভাই হইতেছে প্রশ্ন পড়ার সময় অনেকগুলো জিনিস লেখা রাখি, যাতে তোমরা যাতে পরে তোমাদের কিউএনএ বক্সে অথবা চ্যাট বক্সে যদি ওই কোশ্চেন গুলো যদি তোমরা না করে অ্যান্সার পেয়ে যাও। আমাদের এখানে আমরা জানি যে বাক্স আসলে কি না, বাক্স তো আসলে থ্রি ডাইমেনশনাল হওয়া উচিত, তাহলে আসলে 3টা ডাইমেনশন দেওয়া। প্রশ্নে আমাদের একটা ডাইমেনশন বললে আমরা যেটা বুঝতে চাইতেছি যে বাক্সের শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল আনসার্টেনটি আছে, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল আনসার্টেনটি আছে। যদি আমরা যদি এরকম ধরতাম, তাহলে প্রত্যেকটা ডাইমেনশনে আলাদা আলাদা করে হইতেছে আমরা কি করতাম বলতো, আনসার্টেনটি কি করতাম বলতো, বের করতাম, ঠিক আছে। যেমনটা ভেক্টর, এটা হচ্ছে এক্স বরাবর, তাহলে ওয়াই বরাবর কি হইতো, ডেল্টা ওয়াই ইন্টু ডেল্টা পি সাব ওয়াই হইতো। প্রত্যেকটা ডাইমেনশনে আমার কি করতে, আলাদা আলাদা করে বের করা লাগতো, তাহলে আমার 3টা ডাইমেনশন দেওয়া লাগতো, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই হাইয়েস্ট হলে কি হইতো। আচ্ছা বলো তো এটার হাইয়েস্ট মান কত হবে, এটা তোমাদের কোশ্চেন করি, এটা তোমাদের কোশ্চেন করি। মনে করো এক্স এর মান ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, তাহলে এক্স এর হাইয়েস্ট মান কত, এই যে আব্দুর রহমান বলে দিছে, থ্যাংক ইউ। এটা ইনফিনিটি, তাই না,
একজন হচ্ছে আরো প্রিসাইজ বলছে সি। ভেরি নাইস, যে বলছে সি মানে এক্স এর মান হবে ইনফিনিটি, বাট এই ক্ষেত্রে হবে সি। এটা ভেরি নাইস ছিল, ঠিক আছে। বেগের ক্ষেত্রে হবে, ভেরি ইন্টেলেকচুয়াল অ্যান্সার ছিল, এটা আমার মাথায় আসে নাই। হ্যাঁ, বেগের ক্ষেত্রে কত হতে হবে বলতো, হাইয়েস্ট কত হয়ে যাবে সি, বাট এটা আসলে না না না, বেগের ক্ষেত্রে কি সি হবে? অনিশ্চয়তা যদি সি হয়, হ্যাঁ অনিশ্চয়তা তো হয়, ওই রেঞ্জের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে। নাইস, ভেরি নাইস ছিল, ঠিক আছে। হ্যাঁ, ওই রেঞ্জের মধ্যে থাকা লাগে, অনিশ্চয়তা সি এক্সিড করতে পারবে না। নাইস, এটা বেশ ভালো ছিল। হ্যাঁ, কোন একটা মান যদি থাকে ওখানে প্লাস সি মাইনাস সি ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাকে রেঞ্জ ক্যান নট বি গ্রেটার দেন সি। নাইস, ওকে। এনিওয়ে, সো এটা তো বুঝা গেল, কিন্তু মনে করো হইতেছে এটা তো আসলে ঠিক ওইভাবে ম্যাক্সিমাম, এটা সবসময় কি বলতে হবে, মিনিমামই বের করতে বলবে আর কি, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমরা বেগের কি পড়বো, সংযোজনের আপেক্ষিক সূত্র পড়বো। তো আমাদের আমাদের মনে করো দুইটা বস্তু আছে, দুইটা বস্তু মনে করো হচ্ছে এখানে একটা বস্তু আমি আঁকি, হ্যাঁ। ফার্স্ট হইতেছে এই যে এইখানে একটা বস্তু আছে, আবার এইখানে একটা বস্তু আছে। সো এইখানে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু মনে করো পরস্পরের মুখোমুখি কি করতেছে, আগে আসতেছে। একটা বস্তু হইতেছে এদিকে C1, আর একটা বস্তুর বেগ হইতেছে কি বলতো C2। দুইটা মনে করো পরস্পরের কি করতেছে, মুখোমুখি কি আসবে বলতো, আগে আসবে। তো মুখোমুখি আগে আসলে একটার সাপেক্ষে আরেকটার যে বেগ আছে ভি রিলেটিভ, ভি হইতেছে রিলেটিভ, সমান সমান হয়ে যাবে। সরি, এটা V1 নাম দাও, এটা C1 C2 দিতেছি কেন, সরি সরি, V1 V2 হবে। তাহলে V1 প্লাস V2 ডিভাইডেড বাই চলে আসে 1 প্লাস V1 V2 ডিভাইডেড বাই কত আসে C স্কয়ার। এটা কোন দিকে হইলে, একই দিকে হইলে। তাহলে বিপরীত দিকে হইলে কি হবে, কমন কোশ্চেন এরপরে হচ্ছে তোমাদের মাথায় আসবে যে বিপরীত দিকে হইলে কি হবে। সো বিপরীত দিকে যদি আমরা করি, এই যে এখান থেকে হইতেছে দেখো, এই যে এই জায়গাটায় বিপরীত দিকে হইতেছে আমরা যদি করি, আমরা জাস্ট এটাকে একটু সরায় দিই, এটা একটু সরায় দিই। তাহলে যদি আমি বিপরীত দিকে করি, মানে বিপরীত দিকে না, এটা তো বিপরীত দিকে ছিল, এখন হবে সরি এটা কি বলবো, একই দিকে। দুইটা মনে করো হইতেছে কি বলতো, একই দিকে। তাহলে আমাদের যেটা হবে, এই যে মাইনাসটা সরায় দিয়ে আমরা কি করবো, এটা সরাই দিয়ে কি করবো বলতো, একটা মাইনাস সাইন দিয়ে দিব। এই জায়গায় কি দিব, মাইনাস সাইন দিয়ে দিব। তাহলে এটা হইতেছে আমাদের বেগের সংযোজনের কি বলতো, আপেক্ষিক সূত্র। তাহলে এটা হইতেছে এই দুইটা বস্তুর মধ্যে আমার কি বলতো আপেক্ষিক সূত্র। এরপরে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, ওইটা তোমাদের জিজ্ঞেস করি, তোমরা আমাকে চ্যাট বক্সে উত্তর দাও, ঠিক আছে। চ্যাট বক্সে উত্তর দাও যে আমার কাছে মনে করো একটা ফোটন আছে, ফোটন একটার বেগ হইতেছে সি, আর একটা ফোটন তো সি, দুইটা তো ফোটন তো সি বেগে মুভ করে, তাই না? ফোটন তো বেগের কোন সবসময় কি হবে, সি। এখন প্রশ্ন করা হয়েছে যে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ কত, চ্যাট বক্সে বলে দাও। পরস্পরের দিকে আগে আসতেছে, একজনের সাপেক্ষে কি হবে, সি হবে। ভেরি গুড, এখানে কি হয়ে যাবে বলতো, সি হয়ে যাবে, রাইট। তো এখানে হচ্ছে সি হয়ে যাবে, কিভাবে সি হলো, এটা হচ্ছে V1, এটা হচ্ছে কি বলতো V2, তাহলে হচ্ছে V1 প্লাস V2। সো আমি একবারে লিখি সি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে সরি সি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে এখান থেকে আসবে 2c ডিভাইডেড বাই হচ্ছে 2, সো দেন সি। তাহলে এখানেও বেগ কত আসবে, সি। এরপর একটা কমন কোশ্চেন থাকে, ভাইয়া যদি দুইটা ফোটন একই দিকে যায়, যদি দুইটা ফোটন একই দিকে যায়, যে এটাও সি এটা হইতেছে সি, তখন আসলে একটা রেসপেক্টে আরেকটার বেগ হইতেছে আনডিফাইন্ড হয়ে যায়। সো এটা যদি হয় সি সি, তখন হচ্ছে উপরে 0/0 চলে আসে। 0/0 মানে হচ্ছে আনডিফাইন্ড, বুঝছো? সো এটা হচ্ছে আনডিফাইন্ড, বাট অ্যাজ আ ফিজিক্যাল সেন্সে অ্যাকর্ডিং টু দ্য পোস্টুলেটস অফ কি হইতেছে বলতো, তোমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যে ইরেসপেক্টিভ অফ দ্য ভেলোসিটি অফ দ্য অবজারভার, ঠিক আছে, the speed of the light remains কি হইতেছে বলতো, কনস্ট্যান্ট। সো থিওরিটিক্যালি হইতেছে পোস্টুলেটস থেকে ফলো করলে এটার বেগ করা কত হওয়া উচিত ছিল, সি। ম্যাথমেটিক্যালি এটা কি চলে আসবে, আনডিফাইন্ড। ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড, বাট তোমার হচ্ছে যে স্বীকার্যগুলো আছে, যে স্বীকার্য থেকে তুমি বলতে পারবে এটা কি হইতেছে, পর্যবেক্ষকের বেগের উপর যেহেতু নির্ভর করে না, তাই এটার বেগও কি আসবে বলতো, সি। ফোটনের বেগ সবসময় কি হইতেছে বলতো, সি। লিমিট দিয়া করলে হবে, হ্যাঁ লিমিট দিয়া করলে হবে। 0/1 আসে না ভাইয়া, এই এই দিকে জিগাও তখনই আমার যায় মনটা খারাপ হয়। হ্যাঁ, মনে করে হইতেছে পরে যখন ইংরেজি সি মাইনাস সি ডিভাইডেড বাই
ওয়ান মাইনাস সি স্কোয়ার বাই সি, এটা কি? এটা আসলে উপরে জিরো, নিচেও কত চলে আসে? জিরো আসে, জিরো বাই জিরো আসে, ঠিক আছে? যাই হোক, সো এবার এবার হইতেছে এটুকু তো বুঝা গেছে, ক্লিয়ার? তো এখান থেকে আমরা দেখি ইলেকট্রনকে 0.9 সি বেগে পরস্পর দিয়ে কি হইতেছে বলতো, ধাবিত হচ্ছে। তো এদের প্রত্যেকের কি করতে বলতো, আপেক্ষিক দ্রুতি নির্ণয় করো। তো ওই তো শেষ, এটা তো একদমই সোজা, যে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করে ফেলবো। এখান থেকে আমরা রিলেটিভ যে ভেলোসিটি আসবো, রিলেটিভ যে আমার ভেলোসিটি আছে সেটা কত হয়ে যাবে, 0.9 সি প্লাস আসবে 0.9 সি ডিভাইডেড বাই 1 প্লাস 0.9 সি ইন্টু 0.9 সি ডিভাইডেড বাই কি আসে বলতো, সি স্কোয়ার। সো এটা এটা আমরা করবা, এটা করলে কি করে চলে আসবে, অ্যান্সার চলে আসবে। এটাই কি বলতো আমাদের আপেক্ষিক দ্রুতি, একটা সাপেক্ষে আরেকটা। এটা আশা করি সবাই বুঝছো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট মান আসবে, সূত্র বসায় দিবা, ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখো আমরা ডপলার সরণ নিয়ে পড়বো। এবার আমি শিওর আমরা একটা দেখি তো, একটা পর্যবেক্ষণ করি একটা জিনিস। এই চ্যাপ্টারটা কয়জন আমরা পড়ি নাই, একটু রেইজ হ্যান্ড করো। পড়ি নাই কয়জন, একটু রেইজ হ্যান্ড করো। মানে চ্যাপ্টারটা পড়িই নাই, আমি দেখিই নাই খুলা। ওকে, বেশ ভালো অ্যামাউন্টের মানুষজন আছে, ঠিক আছে, স্বাভাবিক, এটা অনেকে পড়া না দেখতে পারো। আমি নিজে যখন হইতেছে এটা নিজে হইতেছে পড়ি নাই, মানে আমি তো আসলে পড়ি নাই না, আমার পড়ানোর বিষয় ছিল আর কি। তো ডপলার এফেক্টটা কি আমি তোমাকে বুঝাই। তো সেটা হইতেছে আমি তোমাকে সাউন্ড দিয়ে বুঝাই। সাউন্ড দিয়ে হইতেছে বুঝাই, সেটা হইতেছে এরকম, মনে করো এখানে একটা অ্যাম্বুলেন্স আছে, সে অ্যাম্বুলেন্সটা কি করতেছে, এইখানে অবজারভার যে আছে, অবজারভারের কাছে দিকে চলে আসতেছে। তো এখান থেকে সাউন্ড উৎপন্ন হইতেছে। খেয়াল করো, যখন এই অ্যাম্বুলেন্সটা এই মানুষের কাছে আগে আসে, তখন এই তরঙ্গগুলা কি করতেছে, একটা এই যে তরঙ্গগুলোর মধ্যে যে দূরত্ব, তরঙ্গগুলোর মধ্যে দূরত্ব কি ছিল, কম ছিল। আমি আবারও দেখাই, এই যে দেখো, প্রথমে যখন এই অ্যাম্বুলেন্সটা কি করতেছে, আসতেছে, মনে করো পর্যবেক্ষকের কাছে আসতেছে, অথবা অবজারভার যে আছে, ঠিক আছে, সেদিকে কি বলতো কাছে আসতেছে। যখন সেটা কাছে আসতেছে, তখন এই তরঙ্গগুলা কাছাকাছি আছে, অর্থাৎ তাদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কি করছে, কমে গেছে। আর যখন আমার এই অ্যাম্বুলেন্সটা পিছে চলে গেছে, তখন একটা তরঙ্গের পরে আরেকটা তরঙ্গ দেরি করে আসতেছে, কারণ এটা কি করতেছে, দূরে সরে যাইতেছে, দূরে সরে যাইতেছে, প্রত্যেকটা মোমেন্টে সোর্সটা দূরে সরে যাইতেছে। তাহলে এখানে যদি কোন একটা উৎস থাকে, কোন একটা উৎস যদি থাকে, সেই উৎসটা যদি তোমার দিকে আগে আসে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। মানে আপাত তরঙ্গ দৈর্ঘ্য এভাবে বলা উচিত, আপাত বা অ্যাপারেন্ট, ঠিক আছে? অ্যাপারেন্ট যেতেছে তোমার কি থাকবে বলতো, ওয়েভ লেংথ আছে, ওটা ডিক্রিজ করে। আর যদি তোমার অ্যাম্বুলেন্সটা এখান থেকে দূরে সরে যায়, দূরের দিকে চলে যায়, তখন কি করবে বলতো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি করে যায়, বেড়ে যায়। কারণ এটা হইতেছে লাইটের জন্য হইতে পারে, এটা যে কোনো ওয়েভের জন্য হইতে পারে। ডপলার এফেক্ট বা ডপলার শিফট যে কোনো ওয়েভ কি করতে পারে বলতো, দেখাইতে পারে। এখন খেয়াল করো, এটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে এখানে বলছে কি, একটা স্টার আছে যেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। তো সেখানে হইতেছে পর্যবেক্ষণ করে দেখা গেল যেটা তরঙ্গ দৈর্ঘ্য এত থেকে এততে বিচ্যুত হয়েছে, অর্থাৎ শুরুতে ছিল এত, শুরুতে ছিল হইতেছে এত, এখানে কি হইতেছে বলতো, এত, মানে 500 × 10⁻⁹ আর এখানে কত ছিল, 600 × 10⁻⁹ মিটারে বিচ্যুত হয়েছে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি করছে, বৃদ্ধি পাইছে। তাহলে আমাকে বলতো এটা কি দর্শকের দিকে আগায় যেতেছে না দূরে সরে যেতেছে, চ্যাট বক্সে জানা দাও সবাই, কি হবে, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। কাছে গেলে কি করে, কমে যায়। এটা কি করতেছে বলতো, দূরে চলে যেতেছে। এই তারাটা কই চলে যেতেছে বলতো, দূরে সরে যাচ্ছে। এটা দূরে সরে যাবে। তাহলে 1 নম্বরের উত্তর কত হবে, দূরে সরে যাবে। হ্যাঁ মুসা, সবসময় গতিশীল হইতে হবে, সবসময় গতিশীল হইতে হবে, তাহলে তুমি হইতেছে এটা দেখতে পারবে, ঠিক আছে? তো এবার সৃষ্টি বলতেছে আরেকবার বলি, আরেকবার আরেকবার বলার দরকার নেই, আরেকবার দেখো, আরেকবার দেখো। তো আমরা আবার এখানে কি করলাম, স্টার্ট এগেন। আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবা। এটা মানে বলার থেকে দেখাটা হচ্ছে, দেখা বোঝাটা সহজ। এই যে আমার অ্যাম্বুলেন্সটা আগে আসতেছে, এই যে এখান থেকে অ্যাম্বুলেন্সটা আগে আসতেছে, যখন আগে আসতেছে আমার ওয়েভ গুলা কাছাকাছি, ইটস বাঞ্চ টুগেদার, রাইট? তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কম। কিন্তু যখন এটা থেকে মানে এই অ্যাম্বুলেন্সটা থেকে দূরে সরে যাইতেছে,
এই যে এখান থেকে কি করতেছে, দূরে সরে যেতেছে, তখন কি হইতেছে, তরঙ্গ দৈর্ঘ্য কি করতেছে বলতো, বেড়ে যাইতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্য কি করবে, বেড়ে যাবে। আর ওই ক্ষেত্রে আমার তরঙ্গ দৈর্ঘ্য কি করতেছে বলতো, কমে যাইতেছে। দূরে সরে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, কাছে সরে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি করে বলতো, কমে যায়। ঠিক আছে, এটা কি বলে, ডপলার শিফট। এটা কি বলে, ডপলার সরণ বা ডপলার শিফট বলে। ঠিক আছে, তো তোমাদের ইমেইলে লিংকটা দিয়ে দিব না, লিংকটা দিয়ে দিলে তুমি হইতেছে নিজে মাঝে মাঝে এটা চেঞ্জ করে দিতে পারো। আর এখান থেকে তারার বেগ কেমনে বের করব, তারার বেগটা বের করার ফর্মুলা হইতেছে ভি। ভি হইতেছে তারার বেগ, ডেল্টা ল্যামডা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্যের মান ইনটু, মানে আদি তরঙ্গ দৈর্ঘ্যের মান ইনটু হইতেছে কত বলতো, সি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত হইতেছে আমার, পরিবর্তনটা হইতেছে, পরিবর্তন হচ্ছে কত, পরিবর্তন হয়েছে আমার 600 ইন্টু 10⁻⁻9, -9টা পরে দিই, মাইনাস হইতেছে 10⁻⁻9 ডিভাইডেড বাই ল্যামডা নট হইতেছে কত, 500, মানে শুরুতে যা ছিল, ইন্টু 3 ইন্টু 10⁻, কত আসতেছে বলতো, 8, এত মিটার কি হইতেছে বলতো, পার সেকেন্ড। এটাই কি হইতেছে বলতো তারাটার বেগ, এটাই হইতেছে কি বলতো তারার বেগ। ঠিক আছে, তো এইটা এখন এই সূত্র কোত্থেকে আসলো আপাতত জানার দরকার নেই। হ্যাঁ, আপাতত জানার দরকার নেই, কারণ যদি ইন্টারেস্টেড থাকো, হ্যালি রেজনিকের বইয়ে সূত্রটার প্রুফ দেওয়া আছে। হ্যালি রেজনিকের বইয়ে তোমার যে বইটা আছে ওখানের মধ্যে এটা প্রুফ দেওয়া আছে, বাট এখন তো তোমার প্রুফ দরকার নাই, পরীক্ষার মধ্যে তো তোমার প্রুফ জানতে চাবে না। তো তোমার হচ্ছে আপাতত প্রুফ দরকার নেই, আপাতত তোমার অঙ্ক কিভাবে করে তুমি সেটা দেখলেই কি, সেটা বুঝলেই তোমার হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কি আছে, হাবলের সূত্র। তো হাবলের সূত্র যেটা বলে, হাবলের সূত্র দিয়ে হইতেছে মানে আমার নক্ষত্রগুলা কত দূরে বা কাছে বোঝা যায়। তো এখানে কোয়াসার বলে একটা জিনিস আছে, কোয়াসার কি জিনিস, আই হ্যাভ নো আইডিয়া, বাট ডাজ ইট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, এটা কোয়াসার হইতে পারে, নক্ষত্র হইতে পারে, সূর্য হইতে পারে না, মানে গ্যালাক্সি হইতে পারে, ডাজ নট ম্যাটার। সোজা হিসাব হইতেছে এই গ্যালাক্সিটা একটা বেগ নিয়ে কি করতেছে, দূরে সরে যাইতেছে। তাহলে বলছে যে পৃথিবী থেকে এই কোয়াসারটা অথবা এই যে তোমার এই মহাজাগতিক যে বস্তুটা আছে, ঠিক আছে, সেই বস্তুটা কত বেগে, মানে কত দূরত্বে আছে। তো এটার সূত্র হইতেছে ভি ইকুয়ালস টু এইচ ডি। সেখানে ভি কি, ভি হইতেছে আমার এটা বেগ, সেটা কত হবে, 2.7 ইন্টু 10⁻, কি হইতেছে বলতো, 8। এইচ হইতেছে হাবলের কনস্ট্যান্ট, যেটা আমার মুখস্থ, সেটা হচ্ছে 2.2 10⁻⁻18 পার সেকেন্ড আর কি, ইনটু হয়ে যাবে ডি। ডি এর মান কত, ডি তো ডি, এটা এখান থেকে কার মান বের করবা, ডি এর মান বের করে ফেলবা। ডি হইতেছে আমার ডিসটেন্স, ডি হইতেছে আমার ডিসটেন্স, ডিসটেন্স, ভি হইতেছে আমার ভেলোসিটি, আর এইচ তো কি হইতেছে বলতো, কনস্ট্যান্ট, কি হইতেছে, হাবলস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এইচ হইতেছে আমার হাবলস কনস্ট্যান্ট। হাবলস কনস্ট্যান্টের মান সাধারণত প্রশ্নে দেওয়া থাকে, বা না দেওয়া থাকলে তুমি তো মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, মুখস্থ হইতেছে রাখতে পারো। ঠিক আছে, ওকে, তো এটুকু গেল। আচ্ছা, এইচ এর ইউনিট কি, পার সেকেন্ড। এইচ এর ইউনিট হইতেছে পার সেকেন্ড, এইচ এর ইউনিট হইতেছে কত, পার কি বলতো, সেকেন্ড। এইচ এর ইউনিট হইতেছে আমার পার সেকেন্ড, এটা আসে পার সেকেন্ড আসে। ঠিক আছে, যাও, হাবলের কনস্ট্যান্ট হচ্ছে এটা, পার সেকেন্ড আমি দিছি, পার সেকেন্ড ইউনিটে দিছি আমি এখানে। ওকে, তো এটা গেল হাবলের সূত্র। এর পরে হইতেছে আমাদের কি আছে, ঘটনা দিগন্ত আছে। ঘটনা দিগন্ত হইতেছে যে ন্যূনতম কত ব্যাসার্ধে আলো আর কি করতে পারে না বলতো, বের হতে পারে না। ন্যূনতম কত ব্যাসার্ধের মধ্যে আলো আর কি হইতে পারবে না বলতো, মানে এর মধ্যে প্রবেশ করলে আলো আর কি হইতে পারবে না বলতো, বের হইতে পারবে না। তাহলে এখানে আমরা বলতে পারবো যে এসকেপ ভেলোসিটি বা ভিই হইতে হবে আলোর বেগের সমান। এর জন্য কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোলের জন্য ইকুয়ালস টু হয়ে যাবে 2gm, 2gm ডিভাইডেড বাই কত হবে, আর, আর হয়, তো এটা হয় আলোর বেগের কি হয়ে যাবে সমান। তাহলে সেখান থেকে আসবে হইতেছে আর ইকুয়ালস টু হইতেছে 2gm ডিভাইডেড বাই কত আসতেছে বলতো, সি স্কয়ার। সি স্কয়ার, সি যেখানে কি হইতেছে আলোর বেগ, তো এখান থেকে কত আসে, 2 ইনটু জি এর মান আসে 6.673 10⁻⁻11 ইন্টু এম হইতেছে আমার কি 4 ইন্টু 2 ইন্টু 10⁻হইতেছে 30 ডিভাইডেড বাই সি স্কয়ার 3 ইন্টু 10⁸ স্কয়ার।
ঠিক আছে? তো এইটাই হয়ে যাবে কি বলতো আমার সরাসরি রেডিয়াস বা ঘটনা দিগন্ত। ঘটনা দিগন্ত তো সেই ব্যাসার্ধটা যেই ব্যাসার্ধ পর্যন্ত কোনো আলো কি করতে পারে না বলতো, বের হইতে পারে না। এটা হলো ম্যাক্সিমাম। এটার এটার মধ্যে থেকে আলো আর কি হতে পারবে না বলতো, বের হইতে পারবে না। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের সেই রেডিয়াসটা। এটা কি বলে, আমরা কি বলতো সরাসরি কি বলি বলতো, রেডিয়াস বলি। দেখো এই 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 চ্যাপ্টারে হইতেছে তোমার তিনটা ফর্মুলা মুখস্থ রাখলেই হবে। এই যে এটা, তারপর হইতেছে এটা, তারপরে হইতেছে তোমার এইটা। এই তিনটা ফর্মুলা তুমি যদি মুখস্থ রাখো তাহলেই তোমার কিন্তু সব অঙ্ক পারবা। এর বাইরে এখানে আর কোনো ফর্মুলাই নেই। ইনকেস তুমি যদি এই ফর্মুলা গুলো কোত্থেকে আসছে নাও বুঝো, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝি, এই ফর্মুলা কোনো প্রুফ নাই। এই ফর্মুলাটা হচ্ছে এম্পিরিক্যাল বা প্র্যাকটিক্যাল। বুঝতে পারছো? এই ফর্মুলাটা হচ্ছে এম্পিরিক্যাল, এটা প্র্যাকটিক্যাল, এটার আসলে কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ নাই। এটার একটা ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, এটা হচ্ছে হ্যালডেনরেজিক এর বই আছে, তুমি ইচ্ছা করে দেখতে পারো। আবার এইটার একটা ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, এটা তোমাদের বইই আছে, এটা তোমরা অলরেডি পড়ছো মহাকর্ষ অভিকর্ষে। কিন্তু এখন তো তোমার প্রুফটা ইম্পর্টেন্ট না, তাই হচ্ছে তুমি এটা না করলেও কোনো সমস্যা নেই আপাতত। আর বাকি যা যা করলাম আমার মনে হয় না যে কোশ্চেন ব্যাংকে তুমি এর বাইরে কোনো কিছু পাবা। তোমাদের পুরো কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টপিক পড়ে দেওয়া হয়েছে। আশা করি তুমি যদি হইতেছে পড়ো তাহলে হইতেছে তোমার এমসিকিউ, সিকিউ তো এখন